তাসমিমা মোর্শেদ মিশি আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের আরেকটা ক্লাসে, যেটা কিনা আপনাদের যে আমি ফিজিওলজি ক্লাসটা নিয়েছি, গাইনি ফিজিওলজি, সেই ক্লাসটা ছিল যথেষ্ট ভাস্ট। কিন্তু কম্পারেটিভলি আজকে যে টপিকগুলো আমি আপনাদেরকে বলবো, সেই টপিকগুলো কিন্তু আপনাদের এত ভাস্ট পড়তে হবে না, কিন্তু কিছু কিছু বেসিক নলেজ এবং সেখান থেকে ছোট ছোট টপিক আপনাকে জেনে রাখতে হবে। এখন আপনি এই টপিক থেকে সবকিছু পড়বেন না, জাস্ট আপনাকে যেটুকু যেটুকু গাইডলাইন দিব সেটুকু পড়বেন। কারণ বারবারই আমি বলে থাকি যে আপনাদের ফিজিওলজি ফিটাস, ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগনেন্সির জন্য অবশ্যই অবশ্যই ব্রেনের একটা মেজর পোর্শন ফাঁকা রাখতে হবে। কারণ ওইসব চ্যাপ্টার থেকে কিন্তু কিছু বাদ দেওয়ার মতো থাকে না অ্যাকচুয়ালি। এর জন্য ওইখান থেকে কিন্তু কিরকম বাদ দিতে আমি পারবো না, আমাকে বললেও আমি পারবো না। কিন্তু আজকের টপিকগুলো আসলে আপনাদের কাছে জানানোর জন্য যে নতুন নতুন কি কি আইডিয়া আসছে বা নতুন এখান থেকে কি কি আপনাদের জন্য ইম্পর্টেন্ট, সেই সব বিষয়ে আমি আপনাদেরকে আজকে বলতে যাচ্ছি। তো যাই হোক, আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জানি যে কোনো ক্লাস যদি 2 ঘন্টার বেশি চলে যায়, তাহলে ক্লাসটা আসলে সে যতটাই আপনি মনোযোগ দিয়ে করেন না কেন, মানে অতটা আপনি মানে মনোযোগ দিতে পারবেন না। কারণ দেখা যাবে যে আপনার হচ্ছে মনোযোগ আপ টু দ্যাট লিমিট থাকে না সাধারণত। তো আমি চেষ্টা করব 2 ঘন্টার মধ্যে কম্প্যাক্ট ভাবেই শেষ করার। এর জন্য আসলে আপনাদের, যেহেতু আমি দেখতে পাচ্ছি না, আপনাদের ফিডব্যাক নেওয়ার আমার কোনো সুযোগ নাই। অফলাইন ক্লাসগুলোতে যেমন খুব সুন্দর রেসপন্স করে, আপুরা কোয়েশ্চেন করে, ভালো লাগে। বা আমি যদি বলি যে আপু আপনারা একটু পারেন কিনা বা এটা বোঝেন কিনা, ওনারা যেমন রেসপন্স করে বা আপু এটা আরেকবার বলে দেন, এরকম হলে আমি আসলে বুঝতে পারি আপনাদের প্রিপারেশনটা কেমন বা কেমন বুঝতে পারছেন বা ক্লাসটা কোন দিকে যাচ্ছে। তো যেখানে এখানে সুযোগ নাই, সেহেতু আপনারা অবশ্যই যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন, ডেফিনেটলি আমাকে মেসেঞ্জারে নক করবেন এবং আই উইল ট্রাই টু রিজলভ ইয়োর প্রবলেম যতটুকু আমার পক্ষে পসিবল আর কি। তো যাই হোক, আমি স্টার্ট করতে যাচ্ছি আজকের টপিক, দ্যাট ইজ ক্লিনিক্যাল ফিজিওলজি ইন প্যাথোলজি 2, যেটা কিনা এই যে আপনাদেরকে বলে দিই যে শীটটা আছে আমাদের ক্লিনিক্যাল ফিজিওলজি এবং প্যাথোলজি 2, এই শীটটা নিয়ে একটু কনফিউশন আছে। সেটা হলো এই শীটটাকে আমরা দুভাগে ভাগ করেছি, বিকজ এই শীটটা যথেষ্ট বড় এবং এটা আসলে একটা ক্লাসের মধ্যে লিমিটেড করা এটা খুবই ডিফিকাল্ট। দ্যাট ইজ ওয়াই এই শীটটাকে আমরা দুইজন মেন্টর ভাগ করে নিই। একটা হচ্ছে ক্লিনিক্যাল ফিজিওলজি এন্ড প্যাথোলজি 2, যেটা আমি নিচ্ছি। এখানে হচ্ছে এই শীটের মধ্যে কিছু কিছু টপিক আমি নিয়ে নিব, আর বাকি যে টপিক থাকে সেটা ক্লিনিক্যাল ফিজিওলজি এবং প্যাথোলজি 3 হিসেবে আরেকজন মেন্টর নিবে। এখন হচ্ছে ক্লিনিক্যাল ফিজিওলজি এন্ড প্যাথোলজি 2 যে শীটটা আমাদের কাছে আছে, এই শীটটাকে আমরা দুই ভাগে ভাগ করে পড়াই সাধারণত দুজন মেন্টর। কারণ হচ্ছে যে এখানে যেহেতু অনেক ভাস্ট কিছু টপিক আছে সেহেতু। তো আমি যে টপিকগুলো শুরু করতে যাচ্ছি সেটার মধ্যে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আমাদের জিডিএম। জিডিএম which is very trending topic nowadays, because জিডিএম এর মাদারদের বিভিন্ন কমপ্লিকেশন হয় এবং এই কমপ্লিকেশনগুলো যদি আমরা প্রিভেন্ট করতে চাই অ্যান্টিপার্টাম অথবা পেরিপার্টাম টাইমে, তাহলে আমাদের ডেফিনেটলি জিডিএম সম্পর্কে একটা ভাস্ট নলেজ থাকতে হবে। এবং ম্যামরা চান যে আপনারা সবসময় এই নলেজটা রাখেন এবং আপনাদের যেন আনসার করতে ইজি হয় জিনিসটা। তো দেখেন, আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের জিডিএম, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস ইন প্রেগনেন্সি। এই যে টপিকটা, আমাদের জানতে হবে যে আমাদের প্রেগনেন্সিতে কেন বেশি বেশি ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। তো ডায়াবেটিস মেলাইটাস যেটা হতে পারে সেটা হচ্ছে যে এর অনেক কারণ আছে। প্রথমত যেটা হয়, এই সময় ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। তো ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা হয়ে থাকে সেটা হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণটা কি? ডিউ টু সাম অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর এই সময় রিলিজ হয়, মাল্টিপল অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর রিলিজ হচ্ছে, যে কারণে আমাদের দেখা যাচ্ছে যে এই ডায়াবেটিস অর হচ্ছে যে যেটা হয় হচ্ছে হাইপার ইনসুলিনিমিয়া হয় উইথ রেজিস্ট্যান্স অফ। তো দেখা যাচ্ছে যে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা হচ্ছে কেন, আমার প্রেগনেন্সিতে কিছু অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর রিলিজ হচ্ছে। এটা কিন্তু আমরা যখন আপনাকে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগনেন্সি পড়িয়েছি তখন কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে আপনার এই সময় কিছু অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর রিলিজ হয়, যেমন ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, হিউম্যান প্লাসেন্টা, ল্যাক্টোজেন। এগুলো কিন্তু সবই আপনার মোটামুটি মনে রাখেন যে এগুলো কিন্তু মোটামুটি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স করে, মানে অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর এগুলা। তো এই যে এই সময় হচ্ছে টু টাইপসের, এইগুলোকে ডেসক্রাইব করে আমরা টাইপ 1, টাইপ 2 এবং জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ভাগ করতে পারি। তো যেটা হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে টাইপ 1 যেটা হয়, টাইপ 1 সাধারণত আপনার ইয়েতে হয়। টাইপ 1টা হয় হচ্ছে আমার, দেখেন এই যে টাইপ 1 যেটা, টাইপ 1টা আমার হচ্ছে ইয়াং এজে। এবং ইয়াং এজে তখন হয় কি যে অ্যাকচুয়ালি এখানে যেটা হয় সেটা হচ্ছে ইনসুলিনটা কমে যায়, মানে
হাইপো ইনসুলিনিমিয়ার জন্য ডায়াবেটিস হচ্ছে, এবং এটি ইয়াং এজে হচ্ছে, এবং ডেফিনেটলি এদেরকে আমরা বলছি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, বিকজ এই সময় আমাদের ইনসুলিন বাইরে থেকে দিতে হচ্ছে। এখন আসেন টাইপ 2, যেটা আমাদের ইয়াং এজে বা হচ্ছে না, যেটা কিনা আমাদের এল্ডারলিতে হচ্ছে বা পরবর্তী টাইমে হচ্ছে, সেটা কিনা আমরা বলছি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, হুইচ ইজ কমন ইন অ্যাডাল্ট পিপল। ওকে, আর ইয়াং বাচ্চাদের যেটা হচ্ছে সেটা কিনা ছোট থেকেই থাকে, সেটা হচ্ছে টাইপ 1। তো টাইপ 2। এখন আসেন জিডিএম, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, যে আমাদের গাইনোকোলজিস্টদের জন্য আর অবস্টেট্রিশিয়ানদের জন্য যেটা জানা মাস্ট টু নো, দ্যাট ইজ জিডিএম। তো জিডিএম এ যেটা হয়, দেখেন জিডিএম এ আপনার হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এন্ড প্রেগন্যান্সি। এখানে দেখেন আমরা এখন পড়তে যাব জিডিএম। তো জিডিএম পড়তে গেলে আপনাকে দেখতে হবে যে জিডিএম আপনি কখন বলবো, কেন আমার প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হতে পারে। এর কারণ হচ্ছে যে বললাম অ্যান্টি ইনসুলিন কিছু ফ্যাক্টর রিলিজ হয়, তাহলে এই জিডিএমটা কেন হচ্ছে, ডিউ টু হাইপো ইনসুলিনিমিয়া অর হাইপার ইনসুলিনিমিয়া। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনসুলিনটা রেজিস্ট্যান্ট হচ্ছে, এবং ইনসুলিনটা রেজিস্ট্যান্ট হচ্ছে কেন, এই যে অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টরগুলোর জন্য, এবং ইনসুলিন ঠিকমতো আপনার কাজ করতে পারছে না এই জন্য। এবং এই কারণে হয় কি, ইনসুলিনের লেভেল অনেক বেশি হাই হয়ে যায় এবং হাইপার ইনসুলিনিমিয়া হয়, উইথ ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়। তো যদি আপনার অপশনে আসে জিডিএম ইজ কজ ডিউ টু অর জিডিএম কজেস হাইপার ইনসুলিনিমিয়া, অপশনে থাকলে ট্রু হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স অপশনে থাকলে ট্রু হবে। ওকে, তাহলে এখানে যেটা হচ্ছে যে হাইপার ইনসুলিনিমিয়া উইথ ইনসুলিন রেজিস্ট্যান্ট হচ্ছে। তো দেখেন এখানে বলছে যে জিডিএম আলটিমেটলি লেভেল ওভার ডায়াবেটিস বাই 15 to 20 ইয়ার্স। যাদের জিডিএম হয় এটা আমাদের অবশ্যই ইভ্যালুয়েট করা, এবং জিডিএম এর কমপ্লিকেশনটা প্রিভেন্ট করা হচ্ছে আমাদের কাজ। তো আমি আজকে বলেছিলাম যে আজকের টপিকগুলো এমনই ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, যেহেতু এটা ক্লিনিক্যাল ফিজিওলজি। সো আমাদের কিন্তু চেষ্টা থাকবে, মানে আমাদের টার্গেট থাকবে যে আমরা ওইসব জায়গা থেকেই আপনার অল্প অল্প করে আমরা হচ্ছে যে যেটুকু আপনাদের দরকার, যেটুকু আপনাদের ক্লিনিক্যাল নলেজে অথবা আপনাদের এসপি আনসার করার জন্য ইম্পর্টেন্ট, আমরা ওভাবেই আপনাদেরকে আনসারটা করাবো। দেখেন এখানে বলেছে পোটেনশিয়াল ক্যান্ডিডেট ফর জিডিএম। আমরা অবশ্যই জানি যে একটা পোটেনশিয়াল ক্যান্ডিডেট কাদের জিডিএম হতে পারে, এটা আমরা অবশ্যই অ্যান্টিনেটাল চেকআপেই প্রথমে চেষ্টা করব ইভ্যালুয়েট করা। প্রথমে আমি পেশেন্টের হিস্ট্রি নিব যে তার বাবা মা অথবা ফার্স্ট ডিগ্রি রিলেটিভের কারোর কোনো ডায়াবেটিস আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, পেশেন্টের কোনো প্রিভিয়াস হিস্ট্রি আছে কিনা, লাইক অনেক 4 কেজির বেশি বাচ্চা জন্ম দেওয়ার কোনো হিস্ট্রি আছে কিনা, বা প্রিভিয়াস কোনো স্টিল বার্থের হিস্ট্রি আছে কিনা। দেখেন স্টিল বার্থের হিস্ট্রি অথবা হচ্ছে গিয়ে প্রিভিয়াস স্টিল বার্থ উইথ প্যানক্রিয়াটিক আইলেটস হাইপারপ্লাসিয়া রিভিলড অর অন অটোপসি, এটা আনএক্সপ্লেইনড পেরিনেটাল লস, যদি কোনো হতে পারে যে আগে কোনো বাচ্চা মারা গেছে, এরকম ব্যাপারটা হতে পারে। তারপর প্রেজেন্স অফ পলিহাইড্রোম, আমরা জানি যে জিডিএম এর সাথে পলিহাইড্রোমনিয়াসের একটা রিলেশন আছে। যে কোনো জিডিএম এর পেশেন্টেরই দেখবেন যে বেবিটা অনেক বড় হয়, বিগ বেবি, সাথে পলিহাইড্রোমনিয়াস থাকে। তো পলিহাইড্রোমনিয়াস যদি আপনার এসবিএতে থাকে যে পেশেন্টের এরকম A5 বেশি, তারপরে যদি দেখেন যে পেশেন্টের হচ্ছে বিগ বেবির হিস্ট্রি আছে, তাহলে আপনি এটা মনে রাখবেন যে এটা ইট ক্যান বি আ কেস অফ জিডিএম। সো আমার কিন্তু ইভ্যালুয়েশনের জন্য, আমার পেশেন্ট আইডেন্টিফিকেশনের জন্য, আমার এসবিএ আনসার করার জন্য কিন্তু আমার এই যে এইসব জিনিসগুলো, ছোট ছোট জিনিস যেগুলো আছে, এগুলো আমার জানতে হবে। দেখেন প্রথমত বলেছে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, সাথে হচ্ছে আপনার প্রিভিয়াস স্টিল বার্থ, তারপরে হ্যাভিং প্রিভিয়াস বার্থ অফ হচ্ছে ওভারওয়েট বেবি অফ 4 কেজি অর মোর, তারপর দেখেন আনএক্সপ্লেইনড পেরিনেটাল লস, তারপর প্রেজেন্স অফ পলিহাইড্রোমনিয়াস অর রিকারেন্ট ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস ইন প্রেজেন্ট প্রেগন্যান্সি। তারপরে দেখেন পারসিস্টেন্ট গ্লাইকোজুরিয়া, যদি একটা পেশেন্টের পারসিস্টেন্ট গ্লাইকোজুরিয়া থাকে, লাইক আপনার বিফোর 20 উইকস যদি একটা পেশেন্টের গ্লাইকোজুরিয়া, আপনি ফাস্টিং গ্লাইকোজুরিয়া পান, হ্যাঁ, তাহলে আপনি তার হচ্ছে ওজিটিটি করবেন। আর যদি আপনি আফটার 20 উইকসের তার পরপর 2বার আপনি ওর ফাস্টিং গ্লাইকোজুরিয়া পান, তাহলে আপনি ওই পেশেন্টের ওজিটিটি করবেন। তাহলে এই কেন করবেন, কারণ হচ্ছে ফাস্টিং গ্লাইকোজুরিয়া আমার আফটার 20 উইকসে 2বার যদি পরপর পান আর আগে যদি একবার পান, তাহলে আমরা ওজিটিটি করব, কারণ হচ্ছে টু আইডেন্টিফাই যে ওয়েদার শি ইজ জিডিএম পেশেন্ট অর নট। ঠিক আছে, আমাদের জানা এটা জরুরি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, দেখেন এই যে এখানে লিখেছে ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস। আমরা জানি যে ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু ইমিউনিটি কম থাকে, তাই না? তো ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস এর পেশেন্ট বা পলিহাইড্রোমনিয়াস, রিকারেন্ট ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস, এইসব পেশেন্টদের দেখা যাচ্ছে যে আপনার জিডিএম হতে পারে। পারসিস্টেন্ট গ্লাইকোজুরিয়া, এইজ ওভার, এটা ওবেসিটি, এগুলো তো আমরা জানি। এখন দেখেন স্ক্রিনিংটা কি, আমার যেটা ইম্পর্টেন্ট আমি সেটা আপনাদেরকে বলছি। দেখেন আমাদের অবশ্যই এটা জানতে হবে যে আমরা সাধারণত অ্যান্টি পার্টামে, কিন্তু যদিও ঢাকা মেডিকেলে ওজিটিটি দিচ্ছে আপনার অ্যান্টিপার্টামে 13 উইকে আমরা আউটডোরে দেই, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কিন্তু মানে পেশেন্টকে দেওয়ার আইডিয়াল টাইম হচ্ছে ওজিটিটি আমরা সাধারণত স্ক্রিনিং করি বিটুইন 24 থেকে 28 উইকস অফ প্রেগন্যান্সি। কিন্তু আমরা যখন একটা পেশেন্ট
ভিজিটে চলে আসে তখন কিন্তু আমরা তাকে একটা র্যান্ডম ব্লাড সুগার দিয়ে দিই। আরবিএস আমরা তাকে আরবিএস করার মাধ্যমে আপনার হচ্ছে সুগারটা আইডেন্টিফাই করতে পারি। তো বিটুইন 24 থেকে 28 উইকস অফ প্রেগনেন্সিতে আমরা এটা স্ক্রিনিং করি। তো এই দেখেন, এর মধ্যে দেখেন এই যে ডিপসির মধ্যে এটা আপনি খালি একটু জেনে রাখবেন যেটা একটা ওয়ান স্টেপ, এবং এখানে 75 গ্রাম ওরাল গ্লুকোজ দিয়েই আমরা সাধারণত পেশেন্টের মিলের সাথে কোনো রিলেশন নাই। তাহলে এই স্লাইডটা আমরা মোটামুটি দেখলাম কি কি ইম্পর্টেন্ট, আমার পটেনশিয়াল ক্যান্ডিডেটটা এবং স্ক্রিনিং টাইমটা যে 24 থেকে 28 সপ্তাহ। তাহলে পটেনশিয়াল ক্যান্ডিডেট আমার কেন দরকার, যে আমি যদি মনে করি যে আমার এই পেশেন্টটা আমার কাছে অ্যান্টিনেটাল ভিজিটে এসেছে এবং এর হিস্ট্রি নিয়ে এবং তার ইভ্যালুয়েশন করে এইসব টপিক দেখে আমি গেস করলাম যে ওর জিডিএম এর একটা ক্যান্ডিডেট হতে পারে, এটা একটা কথা। দ্বিতীয়ত আপনি যখন এসবিএ দিবেন বা এসবিএ যখন আপনি আনসার করবেন তখন এইসব ছোট ছোট পয়েন্টগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেমন ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস, দ্য প্রিভিয়াস হিস্ট্রি অফ স্টিল বার্থ, এসব। এরপরে আসেন, এখানে বলেছে হ্যাজার্ডস, ইনক্রিজড পেরিনেটাল লস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া। ঠিক আছে, এটা ডেফিনেটলি আমরা জানি যে কেন আমাদের ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়াতে পেরিনেটাল লস বেশি হচ্ছে। কি কি হ্যাজার্ড হয় জিডিএম? খুবই জানা কথা যে আপনাদেরকে একটা কথা ভালো মতো মাথায় গেঁথে রাখেন, জিডিএম মানেই কিন্তু বিগ বেবি, আর বিগ বেবির কারণেই যত যত ঝামেলা হওয়ার তাই হয়। যেমন অবস্ট্রাক্টেড লেবার হয় বিগ বেবির কারণে, ঠিক তারপর শোল্ডার ডিস্টোসিয়া হবে লেবারের টাইমে বিগ বেবির কারণে। তারপর আপনি যখন একটা মায়ের নর্মাল ডেলিভারি করবেন, ভিডি করবেন, মানে ভ্যাজিনাল ডেলিভারি করবেন, দেখা যাবে যে পেরিনেটাল ইনজুরি হয়ে যাচ্ছে, মানে তার হচ্ছে পেরিনিয়ামে অনেক ইনজুরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে এইসব হ্যাজার্ডগুলো আপনার হচ্ছে একটা জিডিএম পেশেন্টের হয়ে থাকে। তো এই যে পলিহাইড্রোমনিয়াস, আমি বারবার আপনাদেরকে বলছি যে পলিহাইড্রোমনিয়াস অ্যান্ড বিগ বেবি ইজ অ্যাসোসিয়েটেড উইথ জিডিএম। পলিহাইড্রোমনিয়াস যদি কোনো অপশনে থাকে, এসবিএতে থাকে, ডেফিনেটলি আপনি চিন্তা করবেন যে দিস মে বি এ কেস অফ জিডিএম। কারণ পলিহাইড্রোমনিয়াসের একটা কজ আমি একটু পরেই আপনাদের পলিহাইড্রোমনিয়াস নিয়ে বলবো, তাহলে আপনি দেখবেন যে ওখানে মেইনটি কিন্তু থাকছে হলো পলিহাইড্রোমনিয়াসের মেইন কজই কিন্তু আমার থাকে জিডিএম। তারপর যে বার্থ ট্রমাই যে বললাম, শোল্ডার ডিস্টোসিয়া, তারপর মায়ের কিন্তু আপনার পেরিনেটাল লস হতে, সরি পেরিনিয়াল ইনজুরি হতে পারে। এই যে এটা আপনার একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের যে ওরাল গ্লুকোজ ডাব্লিউএইচও দিয়ে, কিন্তু আমাদের যেটা লাগবে সেটা আমাদের লাগবে এডিএ, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের ক্রাইটেরিয়া, যেটা কিনা আমরা এখন নাওয়াডেজ ফলো করছি, এবং সেটা ডেফিনেটলি আমরা মিলিমোল পার লিটারে নিচ্ছি। কিন্তু দেখেন আমরা কিন্তু আসলে মিলিমোল পার লিটারে ওই 18 দিয়ে ভাগ করে আমরা সাধারণত মোল পার লিটারে কিন্তু আমরা মিলিগ্রামে না দেখে আমরা মিলিমোল পার লিটারেই সাধারণত সুগারটা দেখি। তো দেখেন এখানে এটা একটু আমি আপনাদেরকে বলি, তাহলে আপনাদের মনে থাকবে। আপনি মনে রাখবেন 4টা সংখ্যা, ঠিক আছে? প্রথমত 100 মনে রাখবেন, তারপরে মনে রাখবেন 126, তারপর 140, দেন 200, মানে 4টা, একটা 100, একটা 126, 100, 126, 140, 100, 126, 140, 200, এভাবে আপনি মনে রাখবেন। তাহলে 100-র নিচে যদি হয় তাহলে দ্যাট ইজ নর্মাল। 100 100 অথবা 100-র বেশি, 100 অথবা 100-র বেশি কিন্তু 140-এর কম, সরি 126-এর কম, তাহলে পেশেন্ট হচ্ছে আইজিটি। এটা আমি বলছি ফাস্টিং এর কথা। এই যে ফাস্টিং দেখেন, আই এম টকিং অ্যাবাউট ফাস্টিং ব্লাড সুগার। সেটা হচ্ছে যদি আপনার 100-র নিচে হয় তাহলে নর্মাল ফাস্টিং, কিন্তু 100 অথবা তার বেশি কিন্তু 126-এর কম তাহলে আইজিটি। আর যদি 126 অথবা তার বেশি থাকে দ্যাট ইজ ডায়াবেটিক। ওকে, এখন আপনি বলেন 2 আওয়ার্সের ক্ষেত্রে, 2 আওয়ার্সের ক্ষেত্রে ওই যে 140-এর নিচে না যদি যায় 2 আওয়ার্স তাহলে নর্মাল, কিন্তু 140 অথবা তার বেশি কিন্তু 200-র কম হলে আইজিটি, আর যদি 200 অথবা তার বেশি হয় দ্যাট ইজ জিডিএম। তাহলে আপনাকে যেটা জানতে হবে, 4টা সংখ্যা আপনাকে জানতে হবে এই ডাব্লিউএইচ এর জন্য। যদি আপনাকে এসবিএ সিন দিয়ে এই সব ভ্যালু দিয়ে দেয়, তাহলে আপনি কিন্তু পেশেন্ট আইজিটি না জিডিএম এর না নর্মাল পেশেন্ট, তাকে আমি কি স্ক্রিনিং করব বা তাকে আমি ফার্দার কি ট্রিটমেন্ট দিব সেটা আপনি বুঝতে পারবেন। তো যেটা করতে হবে তাহলে ডাব্লিউএইচ এর ক্ষেত্রে আপনি এটা ফলো করবেন, ঠিক আছে? তাহলে ফাস্টিং হচ্ছে লেস দেন 100, তারপর মোর দেন অর ইকুয়াল টু 100, আর তাহলে আমি বললাম কত কত সংখ্যা আপনি মনে রাখবেন, 4টা, সেটা হচ্ছে 120 আর 126 আর 140 আর 200, এই হলো আপনার মানে হিসাব। কিন্তু আমাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এডিএ যে ক্রাইটেরিয়াটা থাকে জিডিএম এর, সেটা হচ্ছে যে ফাস্টিং
ফাস্টিং হচ্ছে মোর দেন অর ইকুয়াল টু 5.1 মিলিমোল পার লিটার। ঠিক আছে, ফাস্টিং হচ্ছে মোর দেন অর ইকুয়াল টু, মুখস্থ করে ফেলবেন। এবং যে কোনো পেশেন্ট, সেটা আপনার রিলেটিভ হোক, আপনার ফ্রেন্ড হোক, অথবা যেই হোক, আপনাকে যেন রিপোর্ট পাঠালে আপনি ইভ্যালুয়েট করতে পারেন, সেভাবে আপনি ইভ্যালুয়েটটা করবেন। ফাস্টিং এর ক্ষেত্রে দেখেন মোর দেন অর ইকুয়াল টু 5.1 মিলিমোল পার লিটার, 1 আওয়ার পোস্ট প্রান্ডাল সেটা হচ্ছে মোর দেন অর ইকুয়াল টু 10 মিলিমোল পার লিটার। আর 2 আওয়ার্সটা দেখেন মোর দেন অর ইকুয়াল টু 8.5 মিলিমোল পার লিটার। তাহলে এই যে একটা ক্রাইটেরিয়াও যদি আপনার পেশেন্টের ব্লাড সুগারের সাথে ম্যাচ করে, দ্যাট ইজ জিটিএম। মানে যদি একটা সিঙ্গেলও ম্যাচ করে, এজন্য আমি ধরেন আপনার এসবিএ তে বিভিন্ন এরকমও আসতে পারে ভ্যালু সবগুলাই পেশেন্টের মানে কম কিন্তু একটা বেশি, তাহলে কি পেশেন্ট জিটিএম? ইয়েস, পেশেন্ট ইজ দ্য পেশেন্ট অফ জিটিএম। তাহলে 1 অর 2 মানে একটাও যদি ম্যাচ করে, দ্যাট পেশেন্ট ইজ জিডিএম পেশেন্ট। ওকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি ইন্টারভালে কি কি দিবেন। তাহলে আমার সাথে বলেন 5.1 ফাস্টিং, মোর দেন অর ইকুয়াল টু 5.1, মোর দেন অর ইকুয়াল টু 10, মোর দেন অর ইকুয়াল টু 8.5, মোর দেন অর ইকুয়াল টু 5.1, মোর দেন অর ইকুয়াল টু 10, মোর দেন অর ইকুয়াল টু 8.5। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট মাস্ট টু নো। ঠিক আছে, যে আমরা জিটিএম এর পেশেন্টকে কখন কোন কাতারে ফেলবো, এবং তাকে আমরা জিটিএম কিভাবে আইডেন্টিফাই করব, আইজিটি কিভাবে আইডেন্টিফাই করব। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখেন, এখানে বলেছে যে ইফেক্টস অফ প্রেগন্যান্সি অন ডায়াবেটিস। এটা হচ্ছে আপনার ইফেক্টস অফ প্রেগন্যান্সি অন ডায়াবেটিসের মধ্যে এই যে এত কিছু লেখা, তো আমাদের যেটা জানতে হবে মেইনলি যে মানে প্রেগনেন্সির কারণে আমার ডায়াবেটিসে কি, মানে ডায়াবেটিস কেন হইতে পারে, মানে কেন আপনি গ্লাইকোজুরিয়া পাবেন। অ্যাকচুয়ালি প্রেগনেন্সিতে কিন্তু আপনি দেখেন এই যেখানে বলেছে যে অ্যাজ মোর গ্লুকোজ লিকস আউট ইন দ্য ইউরিন ডিউ টু রেনাল গ্লাইকোজুরিয়া, কন্ট্রোল অফ ইনসুলিন ডোজ ক্যান নট বি মেড বাই ইউরিন টেস্ট এন্ড রিপিটেড ব্লাড গ্লুকোজ সিস্টেমেশন বিকাম ম্যান্ডেটরি। দ্যাট ইজ ওয়াই, কেন আমাদের জানা যে এই যে রেনাল টিউবুলার যে ইয়েটা আমাদের থাকে প্রেগনেন্সিতে, আমরা জানি জিএফআর এর সাথে একটা রিলেশন আছে, এবং এই কারণে দেখা যাচ্ছে যে গ্লুকোজ কিন্তু বেশি বেশি ইউরিনে লিক হচ্ছে এবং গ্লাইকোজুরিয়া হচ্ছে। ঠিক আছে, রেনাল গ্লাইকোজুরিয়া হচ্ছে। এই রেনাল গ্লাইকোজুরিয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার পেশেন্ট কিন্তু রেনাল গ্লাইকোজুরিয়ার কারণে দেখা যাচ্ছে যে পেশেন্ট ডায়াবেটিক হতে পারে। Glucose leaks out in the urine due to renal glycosuria. Control of insulin dose cannot be made by urine test. মানে আপনার হচ্ছে বেশি বেশি করে গ্লুকোজ লিক হওয়ার কারণে দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সিতে আপনার একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ছে। তো এই প্রেগন্যান্সিতে এই জন্য দেখা যাচ্ছে যে আপনার কিন্তু ডায়াবেটিক হওয়ার চান্স বেশি থাকে। এখন আসেন যে ডায়াবেটিস আমার পেশেন্টের যে জিডিএম একটা পেশেন্ট, জিডিএম এর কারণে বা ডায়াবেটিসের কারণে আমার প্রেগন্যান্সিতে কি প্রবলেম হচ্ছে, প্রেগনেন্সিতে কি কি প্রবলেম, এটাকে আমি কিছু জিনিসে ভাগ করি। আপনারা জাস্ট চিন্তা করবেন, আজকে ক্লাসটাই এরকম যে আপনি একটু ক্লিনিক্যালি চিন্তা করবেন, পড়াশোনা একটু কম। যেমন ফিজিওলজি যখন পড়িয়েছি ওটা খুবই ভাস্ট ছিল, ওটা কিন্তু অনেক টু দ্য পয়েন্টে পয়েন্টে পড়া লাগছে বা ভ্যালুগুলো মনে রাখা লাগছে, কিন্তু এটা কিন্তু আপনি একটু চিন্তা করবেন, থিঙ্কিং ব্যাপারটা, যে আপনারা যারা ট্রেনিং করা আছে বা ট্রেনিং করছেন তাদের ক্ষেত্রে এটা খুবই ইউজফুল। দেখেন একটা পেশেন্ট ডায়াবেটিস হয়েছে, তার প্রেগনেন্ট, শি ইজ প্রেগনেন্ট, এখন তার কি প্রবলেম হতে পারে, তার কি প্রবলেম হতে পারে, তার বেবির কি প্রবলেম হতে পারে, এবং পেটে থাকা অবস্থায় বেবির কি প্রবলেম হতে পারে, এবং আফটার বার্থ বেবির কি প্রবলেম হতে পারে, সেটা নিয়ে আর কি ডিসকাশনটা। দেখেন প্রেগনেন্সিতে ডেফিনেটলি অ্যাবর্শন তো হতেই পারে, হ্যাঁ, আরপিএল এর একটা রিজন কিন্তু জিটিএম। তারপরে দেখেন প্রিটার্ম লেবার হিস্ট্রি নিলে পাওয়া যায়, এমন পেশেন্ট আসে ব্যাড অবস্ট্রাটিক হিস্ট্রি নিয়ে যে তার রিকারেন্ট প্রেগনেন্সি লস আছে, তারপরে হিস্ট্রি নিয়ে দেখা গেল যে পেশেন্ট ইজ ডায়াবেটিক। তো এটা কিন্তু আপনার ওয়ান অফ দ্য মেজর কজ অফ হচ্ছে প্রিনেটাল ডেথ, যে বায়ুডি, যে পেশেন্টের মানে মা যে ডায়াবেটিক। তো দেখেন প্রিটার্ম লেবার হয়ে যায়। ঠিক আছে, কেন, এই যে পলিহাইড্রোনিয়াস এত বেশি পানি বেড়ে যায় যে প্রিটার্ম মানে ডেলিভারি মানে লেবারটা ইনসিয়েট করে ফেলে, ইনফেকশন হয়, যে একটু আগে বললাম ক্যান্ডিডিয়াসিস একটা পটেনশিয়াল ক্যান্ডিডেট, দেখেন ভালভোভাজাইনাইটিস হতে পারে। তারপরে যে প্রি এক্লাম্পসিয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি জিডিএম এর পেশেন্টের সাথে প্রি এক্লাম্পসিয়ার পেশেন্ট কিন্তু আমরা অহরহ ঢাকা মেডিকেলে আমাদের ইমার্জেন্সি বেসিসে পেশেন্ট ভর্তি হয়, যে সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া উইথ জিডিএম। তো এই যে প্রি এক্লাম্পসিয়ার একটা কজ কিন্তু আপনার পড়ছে, আপনার প্রি এক্লাম্পসিয়া হতে পারে। আর প্রি এক্লাম্পসিয়া ইজ ভেরি ফ্যাটাল কন্ডিশন, তাই না? তারপরে ভেরি ভেরি যেটা ইম্পর্টেন্ট মাস্ট, সেটা হচ্ছে পলিহাইড্রোনিয়াস। বারবার বলছি জিডিএম এর পেশেন্টদের পলিহাইড্রোনিয়াস হয়ে থাকে। এবং কেন হয় বলেন তো, কারণ ভালো করে বুঝেন, জিডিএম মানে কিন্তু সুগার বেশি বডিতে। ধরেন আমি যদি জিডিএম এর মা হই, আমার বডি এবং ব্লাডে অসম্ভব সুগার পাওয়া যাবে, সুগার অনেক বেশি পাওয়া যাবে। তো এই যে সুগার বেশি পাচ্ছেন, সুগার পাওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে সুগার বেশি মানে আমার বডিতে আমার বেবি, আমার যে পেটে বাচ্চা, সে বাচ্চাটারও হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে।
সুগার বেশি, হাইপারগ্লাইসেমিয়া, আমি হাইপারগ্লাইসেমিক, আমার বাচ্চা হাইপারগ্লাইসেমিক। তো হাইপারগ্লাইসেমিকের ক্ষেত্রে কি হয়, বেশি বেশি পলিউরিয়া হয়, তাই না? তাহলে ডায়াবেটিক পেশেন্টদের বেশি বেশি করে টয়লেটে যেতে হয়, বেশি বেশি করে মিকচুরেশন হয়, পলিউরিয়া হয়। তো ঠিক সেই রকম ভাবেই আচ্ছা পেটের মধ্যে যে বাচ্চা থাকে তার হাইপারগ্লাইসেমিয়া হবে এবং সেও কিন্তু পলিউরিয়া হবে, তারও সে বেশি বেশি করে ইউরিনেট করবে। আর আমরা ভালো মতোই জানি অ্যামনিওটিক ফ্লুইড টার্নওভারে যে বাচ্চা কিন্তু ফ্রম দ্য এন্ড অফ হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার বেবি কিন্তু আপনার অ্যামনিওটিক ফ্লুইডে একটা মেজর কন্ট্রিবিউট করে, তাই না? অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা বাড়ানোর ক্ষেত্রে বেবি কিন্তু আপনার একটা কন্ট্রিবিউশন আছে। এই যে মানে ও ইউরিনেট করে বাল্ক অফ হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডটা বাড়াচ্ছে। তো এই যে পলিহাইড্রোমিয়াস কেন হচ্ছে এবার তো বোঝা গেল যে যেহেতু ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া, এর জন্য ফিটাল হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে হাইপোগ্লাইসেমিক ফিটাস বেশি বেশি করে ইউরিনেট করছে এবং ডিউ টু পলিইউরিয়া আপনার পলিহাইড্রোমিয়াস হচ্ছে। তো এটা হচ্ছে কি আপনার মেজর প্রবলেম, এটা নোট করবেন, মেজর প্রবলেম অফ জিডিএম ইজ পলিহাইড্রোমিয়াস। ওকে, এছাড়া ডিস্ট্রেস তো আছেই, সাথে দেখেন এই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হতে পারে, করোনা, এগুলো খুবই রেয়ার, বাট মেইনলি যেটা হয় সেটা তো আমি আপনাকে বললাম প্রিটার্ম লেবার হতে পারে। আর যেটা হয় মেইনলি আইইউডি হয়ে যেতে পারে, আইইউডি কিন্তু কমন, আইইউডি নিয়ে অনেক আসে। আর হচ্ছে আপনার পলিহাইড্রোমিয়াস, ঠিক আছে? তারপরে দেখেন লেবার, এটা কিন্তু আপনাদের জাস্ট মানে দেখলেই হবে, একটু গেস করেন যে লেবারে একটা পেশেন্ট লেবারে গেছে এবং তার 4.5 কেজি ওজনের একটা বাচ্চা পেটে। তো এই ধরনের এত বিগ একটা বেবিকে আপনি কি ভিটি করতে পারবেন? এবার আমাদের অ্যাডমিশনে আপনার এরকম 4.5 না 4.2 কেজির একটা বেবি ভর্তি হয়েছে, কিন্তু পেশেন্টের জিডিএম ছিল এবং আমরা তাকে ভিডি টায়াল দিতে মানে বাচ্চার কিন্তু হেড ডিসেন্ট স্টেশন 0 ছিল, কিন্তু আমরা কিন্তু মানে বাচ্চাকে মানে আমরা ডেলিভারি করতে পারিনি বিকজ অবস্ট্রাক্টেড হয়ে গেছিল, কারণ এত বড় বাচ্চা ডেলিভারি করা যাচ্ছিল না। তো এই ধরনের কোনো বাচ্চা যদি আপনার ধরেন, গ্রামে অনেক সময় এত বড় বাচ্চা টেনে হেঁচড়ে বের করতে গেলে ইদার বাচ্চার শোল্ডার ডিস্টোসিয়া হয় অথবা মায়ের সার্ভিক্স, তারপর হচ্ছে তা আপনার ভ্যাজাইনা, পেরিনিয়ামে অনেক ইনজুরি হয় এবং এই কারণে হয় কি পোস্টপার্টাম হিমোরেজ হয়, পিপিএইচ। তো এই যে আমি আপনাকে বললাম একটা সিকুয়েল, এটাই এখানে লেখা দেখেন, প্রোলং লেবার, ঠিক আছে? যে প্রোলং ফার্স্ট স্টেজ অফ লেবার হতে পারে। শোল্ডার ডিস্টোসিয়া ইজ ডিউ টু disproportionate growth with increased shoulder or head ratio, পেরিনিয়াল ইনজুরি হতে পারে, পিপিএইচ হতে পারে, অপারেটিভ ইনফারেন্স হতে পারে, এগুলা হতে পারে। এরপরে দেখেন পিওর পেরিয়ামে কি হয়, ল্যাকটেশন, এত বড় বাচ্চা ল্যাকটেশনের ফেলিয়ার হতে পারে, ল্যাক্টোপিওরপেরিয়াল সেপসিস হতে পারে। এখন আসেন ফিটাল এবং নিওনেটাল হ্যাজার্ড। 1 নাম্বার হ্যাজার্ডই কিন্তু বারবার শুরু থেকে বলে আসছি, জিডিএম ইজ ইকুয়াল টু বিগ বেবি, বাচ্চা বড় হবে, সেটা কত? ফিটাল ম্যাক্রোসোমিয়া। এটা আমরা কখন বলবো? 4 কেজি অর মোর, 4 কেজি অর মোরকে আমি বলবো হচ্ছে বিগ বেবি। দিস ইজ নট নর্মাল, দিস ইজ নট নর্মাল। সো এত বড় বাচ্চা ইজ নট নর্মাল। ডেফিনেটলি বাচ্চার মায়ের জিডিএম ছিল। দেখেন ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া কারণেই কিন্তু মেইনলি বাচ্চা ম্যাক্রোসোমিক হয়। আপনাদের প্রশ্ন আসছিল একবার যে এইবার আপনাদের প্রশ্ন আসছে যে জিডিএম এ যে ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, হ্যাঁ, হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া অফ দ্য ফিটাল আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে, এবং এই যে ফিটাল ম্যাক্রোসোমিয়া হচ্ছে, এই ফিটাল ম্যাক্রোসোমিয়ার মেইন কজ কি? ফিটাল ম্যাক্রোসোমিয়ার মেইন কজ হচ্ছে, সবসময় মনে রাখবেন, ফিটাল ম্যাক্রোসোমিয়ার মেইন কজ হচ্ছে ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া, তারপরে আপনি অন্য কিছু দিবেন। দেখেন এখানেও কিন্তু শুরুতে ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়াই আছে। আপনি চিন্তা করেন আমি যদি অনেক বেশি বেশি করে সুগার ইনটেক করি, ডেফিনেটলি আমি মোটা হয়ে যাবো, আরো মোটা হয়ে যাবো, তাই না? তো ডেফিনেটলি একটা বাচ্চাও যখন মায়ের পেটে থাকে, মায়ের হাইপারগ্লাইসেমিয়ার কারণে বেবির হাইপারগ্লাইসেমিয়া হয় এবং তার সুগার অনেক বেশি থাকে বলেই কিন্তু সে অনেক বিগ হয়। এটাই কিন্তু 1 নাম্বার কজ অফ fetal macrosomia, that is maternal hyperglycemia. The increased secretion of fetal insulin stimulate carbohydrate utilization, accumulation of fat. Insulin like growth factor and are also involved in fetal growth and adiposity. আমরা জানি যে আমরা এই জিডিএম থেকে কিন্তু প্রশ্ন আসছে আপনার যে ফিটাল ম্যাক্রোসোমিয়া কেন হচ্ছে, which is the cause of fetal macrosomia। তাহলে আপনি আমাকে বলেন what is the cause of fetal macrosomia? Number 1 cause is maternal hyperglycemia. Okay, clear? তো এটা আপনাদের প্রবলেম হয়। আর একটু পরে আরেকটা প্রশ্ন আসছে, ওটা ডিসকাস করব একটু পরে। তাহলে এইটা হচ্ছে আমার ফিটাল ম্যাক্রোসোমিয়ার নাম্বার 1 লিডিং কজ। তারপরে আমার আসতেছে যে ম্যাটারনাল ফ্রি ফ্যাটি অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে আমার কিন্তু ফিটাল ম্যাক্রোসোমিয়া হয়ে থাকে। এরপরে দেখেন এটা আমি যখন নিওনেটোলজিতে কাজ করেছি সেই তখনকার একটা ছোট্ট বাচ্চার ছবি। এই বাচ্চাটা 4.5 কেজি ওজনের ছিল এবং কি বিশাল, এবং এইটা একটা জিডিএম মায়ের বাচ্চা, অবশ্যই সিজারে ডেলিভারি হয়েছে, সিজারের বেবি।
কারণ এত বড় বাচ্চা ডেফিনেটলি ভিডি করা ইম্পসিবল, যতই আপনার লেবার প্রোগ্রেস করুক, কিন্তু এই বাচ্চা বের করতে গেলে পুরো পেরিনিয়াম ছিঁড়ে যাবে এবং এই বাচ্চারও দেখা যেত হাত পা আটকে যেত। এই কারণে আমরা এই বাচ্চাটাকে সিজার করে বের করেছিল। এবং আমি যখন নিওনেটে ডিউটিতে ছিলাম তখন এই বাচ্চাটা নিওনেটে আসছিল, বাচ্চাটা ভালো ছিল, কিন্তু ওর মেন যে কমপ্লিকেশন হয় আফটার বার্থ সেটা হচ্ছে যে হাইপো হয়ে যায়। বাচ্চারা সাধারণত হওয়ার পরপরই গ্লুকোজ একদম কমে যায় এবং মানে তাদের হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়। সো এটা হচ্ছে আপনার ওয়ান অফ দ্য মেজর লিডিং কজ, ঠিক আছে। তো এখন আসেন, এটা হচ্ছে একটা জিডিএম এর বাচ্চার ছবি দেখালাম। এখন আসেন কনজেনিটাল কি কি ম্যালফরমেশন হয়। কনজেনিটাল ম্যালফরমেশনের মধ্যে দেখেন যে এই যে এগুলা হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা প্রশ্ন আসে যে কোন কনজেনিটাল ম্যালফরমেশনটা আপনার সবচেয়ে বেশি হয়। মোস্ট কমন congenital anomaly in GDM mother or GDM mother's baby is cardiac abnormality. এটাও কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা ফর ইয়োর এক্সাম, যে আমার সবচেয়ে বেশি জিডিএম মায়ের সবচেয়ে বেশি কোন কমপ্লিকেশনটা হয়ে থাকে। সেটা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কার্ডিয়াক প্রবলেমটা হয়ে থাকে। তো চান্স অফ মেজর congenital malformation is about 8% and 23% when the values are 9.5 and 10 respectively. তারপরে দেখেন আমি কি করে ফিটাল অ্যানোমালিটা ডিটেক্ট করব, সেটা হচ্ছে ম্যাটারনাল সিরাম আলফা ফেটোপ্রোটিন 16 সপ্তাহে। এরকম দিয়ে আপনাদের কিন্তু এসবিআই আসতে পারে যে একটা পেশেন্টের আপনার কাছে এসেছে এবং তার জিডিএম হয়েছে এবং শি ইজ দ্য ডায়াগনোসড কেস অফ জিডিএম। এখন আপনার হচ্ছে পেশেন্টের হচ্ছে 15 সপ্তাহ চলছে, এখন আমি ওর কনজেনিটাল অ্যানোমালি জানার জন্য আমি তাকে কি করব। তো যেহেতু পেশেন্ট 16 সপ্তাহের কাছাকাছি, তো আমি তাকে একটা আলফা ফেটোপ্রোটিন দিতে পারি। কিন্তু পেশেন্ট যদি 20 সপ্তাহে আপনার কাছে আসে, তাহলে কি আপনি আলফা ফেটোপ্রোটিন দিতে পারবেন? না। আমার 20 সপ্তাহ আসলে আমি বাচ্চার ইকো করব। কেন আমি ইকো করব? কারণ আমি জানি যে জিডিএম এর বাচ্চার সবচেয়ে বেশি যে কমপ্লিকেশনটা হয় দ্যাট ইজ কার্ডিয়াক প্রবলেম, তাই না? এর জন্য আমি হচ্ছে তাকে ইকো করব। এবং অবশ্যই ইকোর টাইমটা আপনাকে জানতে হবে, 20 থেকে 22 সপ্তাহের মধ্যে আমরা ইকোটা করে থাকি। সো এই যে ডায়াবেটিক মাদারের যে বার্থ ডিফেক্ট দেখেন, কার্ডিওভাস্কুলার ডিফেক্টই কিন্তু আমাদের সবচেয়ে বেশি হয়। এখন দেখেন এটা ইম্পর্টেন্ট লাইন, fetal echocardiography is done at 20 to 22 weeks to detect any cardiac anomaly along with other structural malformation. তো আমরা সাধারণত ইকো করব। এখান থেকে আপনাদের প্রশ্ন আসবে যে 20 সপ্তাহে আপনার কাছে এসেছে, হ্যাঁ তার অ্যানোমালি টেস্ট করেছে, অ্যানোমালি টেস্টে কিছু আসেনি, কিন্তু আমরা জানি যে অ্যানোমালি স্ক্যানে কিন্তু আপনার বাচ্চার হার্টের 4টা যে চেম্বার এত ভালো করে দেখা যায় না। এই 4টা চেম্বার যদি আপনি ভালো করে দেখতে চান তাহলে ডেফিনেটলি আপনার কিন্তু ইকো করতে হবে, ফিটাল ইকো। তো অবশ্যই ফিটাল ইকো আপনি করাবেন যদি মা জিডিএম এর হয়। তো ফিটাল ইকো করব কেন করব? কারণ হচ্ছে আমরা জানি জিডিএম এর মায়ের বাচ্চাদের সাধারণত কার্ডিয়াক অ্যানোমালিটা বেশি হয়। সেজন্য আমরা আগে আগে করে অ্যানোমালি স্ক্যানে কিছু না পেলেও আমরা অবশ্যই পেশেন্টকে সাজেস্ট করব যে যদি ফাইন্যান্সিয়াল স্টেবল হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ইউ ক্যান গো ফর ইকো। তো ইকোটা আমরা কখন করব? 20 থেকে 22 সপ্তাহ, এভাবে আমরা বের করতে পারি যে অ্যানোমালি আছে কিনা। তারপরে দেখেন যে বার্থ ইনজুরির মধ্যে অ্যাসোসিয়েটেড উইথ প্রোলং লেবার অ্যান্ড শোল্ডার ডিস্টোসিয়া ডিউ টু ম্যাক্রোসোমিক বেবি। নিওনেটাল কমপ্লিকেশন কি কি আছে? হাইপোগ্লাইসেমিয়া। ডেফিনেটলি আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে ওই বাচ্চাটার ছবি দেখায়, যে বাচ্চাটা হওয়ার পরপরই ওর যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে ও হাইপো হয়ে গেছিল। ও মায়ের পেটে যখন থাকে অনেক হাইপারগ্লাইসেমিয়ার সাপোর্টে থাকে, তো হুট করে যখন অনেক বেশি মানে মার পেটের যে মায়ের ব্লাডের সংস্পর্শ থেকে তখন বের হয়ে আসে, তখন হুট করে ও হাইপো হয়ে যায়। তো এটা হচ্ছে মোস্ট কমন কমপ্লিকেশন অফ নিওনেট ফ্রম জিডিএম মাদার। এই সেক্ষেত্রে আপনার হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হবে। এরপরে দেখেন রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। এরপরে কি হতে পারে? হাইপার বিলিরুবিনিমিয়া হবে, পলিসাইথেমিয়া হবে। দেখেন বাচ্চাটা কিন্তু প্লেথরিক, কি সুন্দর পিঙ্কিশ, এর কিন্তু সাইথেমিয়া আছে। তাহলে কি কি আছে? ওর হাইপার বিলিরুবিনিয়াম। পলিসাইথেমিয়া থাকলে তো ডেফিনেটলি হাইপার বিলিরুবিনিমিয়াই হবে, কারণ আরবিসি বেশি, বিলিরুবিনও বেশি, তাই পলিসাইথেমিয়া মানে হাইপার বিলিরুবিনিমিয়া। তারপরে দেখেন এই যে কি হবে? হাইপার বিলিরুবিনিয়াম পলিসাইথেমিয়া। কিন্তু এটা আপনার জানতে হবে যে এটা আপনার হাইপোক্যালসিমিয়া এবং হচ্ছে হাইপোম্যাগনেসিমিয়া। তাহলে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এই বাচ্চার কম থাকবে এবং গ্লুকোজ কম থাকবে। তাহলে কি কি কম থাকছে? বাচ্চা হওয়ার পরে, নিওনেটের কথা বলছি, ফিটাসের কথা বলছি না, আফটার বার্থ তার মেজর যে কমপ্লিকেশনটা হবে দ্যাট ইজ হাইপোগ্লাইসেমিয়া। তারপরে ওর হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, ঠিক আছে? এই যে এইসব প্রবলেম হবে।
এরপরে দেখেন লাস্ট যে পয়েন্ট, মানে এই যে আমি আপনাদেরকে জিডিএম থেকে যেটুকু বলেছি এটুকু কিন্তু আপনাদের মনে যদি রাখতে পারেন এবং মাথা খাটায় যদি আনসার করতে পারেন, ডেফিনেটলি আপনাদের কমন পড়বে এবং এইসব জায়গা থেকেই প্রশ্ন আসে। দেখেন বলেছে যে তাহলে বলেন ম্যাক্রোসোমিয়ার কজ কি। নাম্বার ওয়ান কজ ইজ ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া। কেমন? এরপরে আপনি যে লিপিড জমা টমা বা লিপিড অ্যাডিপোস টিস্যু অ্যাডিপোসিটি বা হচ্ছে আপনার কি বলে লিপিড যে ইনক্রিজড কি বলে এটাকে ফিটাল ইনসুলিন বা হাইপারপ্লাসিয়া হাইপারট্রফি অফ আইলেটস অফ ল্যাঙ্গার্স এগুলো বলেন, কিন্তু এক নম্বরে বলতে হবে ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া। এরপর আমি যেটা আপনাকে বললাম যে আপনাকে স্ক্রিনিং করতে হবে কবে, 24 থেকে 28 সপ্তাহ একটা মা যদি আপনার কাছে আসে, যদি সে প্রিভিয়াসলি ডায়াগনোস না থাকে জিটিএম এর এবং আগে যদি তার আরবিসি আপনি নর্মাল পান তো। এখন আসেন ফিটাল কনজেনিটাল ম্যালফরমেশন, তাহলে কোনটা বেশি কমন? দ্যাট ইজ কার্ডিয়াক প্রবলেম, তাই না? মোস্ট কমন কজ ইজ কার্ডিওভাস্কুলার। কার্ডিওভাস্কুলার হচ্ছে সবচেয়ে কমন বার্থ ডিফেক্ট ইন বেবি অফ জিটিএম মাদার। এটা একটা কথা। তারপরে আপনি কখন তার ইকো করবেন? 20 থেকে 22 সপ্তাহে। এরপরে যদি পেশেন্ট আপনার কাছে 16 সপ্তাহে আসে, আপনি তাকে আলফা ফেটোপ্রোটিন দেওয়ার মাধ্যমে তার হচ্ছে কনজেনিটাল অ্যাবনর্মালিটি ফাইন্ড আউট করতে পারবেন। এরপরে আপনার এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে? আপনার সিনারিও বেসড কোয়েশ্চেন আসতে পারে যে পেশেন্টের হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার এরকম এরকম, তাহলে কি এটা কি কেস? তাহলে এটা আইজিটি, ওয়েদার ইট ইজ আইজিটি অর ওয়েদার ইট ইজ জিটিএম অর এটা নর্মাল প্রেগনেন্সি। তাহলে আপনি হচ্ছে এটা দেখে আপনাকে ওই ভ্যালুগুলা জেনে জেনে আপনাকে আনসার করতে হবে, ঠিক আছে? এটা একটা কথা, এটা একটা প্রশ্ন। আর হচ্ছে আপনার যেটা আসতে পারে সেটা হচ্ছে আপনি যেটা এসেছে আপনার অলরেডি, যে পেশেন্ট আপনার কাছে এসেছে 16 উইকে এবং শি ইজ আ নোন কেস অফ জিটিএম, সে জিটিএম এর নোন কেস। তাহলে আপনি এখন পেশেন্টকে ফার্দার স্ক্রিনিং অর ফার্দার ওর প্রগ্রেসটাও কেমন, মানে গ্লাইসেমিক কন্ট্রোলে আছে এটা জানার জন্য আপনি কি টেস্ট দিবেন? ডেফিনেটলি আপনি HbA1c দিবেন। কেন আমরা HbA1c দিব, কেন আমরা ওজিটিটি দিব না? কারণ ওজিটিটি আমরা কখন দেই? ওজিটিটি আমরা দেই হচ্ছে পেশেন্ট ডায়াবেটিক অর নট এটা জানার জন্য, তাই তো? তখন আমরা ওজিটিটি দেই। তো এই ওজিটিটি আমরা তখন দিয়ে থাকি। তো ওজিটিটি দিয়ে তো আমার পেশেন্টটা ডায়াবেটিক এটা আমরা জানতে পারছি, শি ইজ দ্য নোন কেস অফ জিটিএম। সো সে যেহেতু আপনার জিটিএম এর নোন কেস, সেহেতু হচ্ছে যে আপনার পেশেন্ট আপনার জানি যে আমরা হচ্ছে ওর অলরেডি জিডিএম আছে। তো এই যে জিডিএম এর পেশেন্ট, তাকে আমি আবার কেন ওজিটিটি দিব বা সুগার ব্লাড সুগার দিব? ব্লাড সুগার আরবিএস দিয়ে তো আমার লাভ নেই। আমার যেটা দিতে হবে যে গ্লাইসেমিক কন্ট্রোল, যে লাস্ট 3 মান্থ ওর কেমন গ্লাইসেমিক কন্ট্রোল ছিল সেটা আমার HbA1c এর মাধ্যমে বোঝা যাবে। তো HbA1c দিব আমরা এই পেশেন্টকে। এটা আপনাদের প্রিভিয়াস কোয়েশ্চেন যে আমরা এ ধরনের একটা ডায়াগনোস কেস অফ জিটিএম পেশেন্টকে কি টেস্ট দিব? অবশ্যই আমরা গ্লাইসেমিক কন্ট্রোল দেখতে চাই এবং সেই পেশেন্টের জন্য আমরা যেটা দিব গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন দিব। ওকে, এরপরে আসেন আরেকটা ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ থাইরয়েড ডিসফাংশন অ্যান্ড প্রেগনেন্সি। মানে আমার অনেক পেশেন্ট আপনার আসে হাইপোথাইরয়েডিজম নিয়ে। কেন আমাদের হাইপার থেকে হাইপোটা বেশি ইম্পর্টেন্ট টু নো? বিকজ হাইপোথাইরয়েডের মাদের বাচ্চা ক্রেটিন বেবি হওয়ার চান্স বেশি থাকে। তো যেসব মারা সাধারণত হাইপো হয়ে থাকে, হাইপোথাইরয়েডের পেশেন্ট হয়ে থাকে, তারা সাধারণত থাইরিন সকালবেলা একটা করে নেয়, কিন্তু আমরা তার প্রেগনেন্সিতে আমরা তার ডোজ আরো ডাবল করে দিব, তার ডোজ আমরা আরো বাড়ায় দিব, ঠিক আছে? তো হাইপোর পেশেন্টদেরকে আমরা ডোজ বাড়াই দেবো। কেন আমরা ডোজ বাড়াই দেবো? বিকজ উই অল নো দ্যাট যে প্রেগনেন্সির সেকেন্ড হাফে থাইরয়েডের ডিমান্ডটা অনেক বেশি হুট করে বেড়ে যায় এবং থাইরয়েড হরমোনে যেহেতু ডিমান্ড বেড়ে যায় এবং তখন অলরেডি মা যদি হাইপোথাইরয়েড বা হয়, তাহলে ডেফিনেটলি ওই মায়ের বাচ্চাটার ক্রেটিন বেবি হওয়ার একটা চান্স থাকে। তো আমরা চাই না কোনো অ্যাবনর্মাল প্রেগনেন্সি হোক, আমরা চাই না কোনো ক্রেটিন বেবি ওয়ার্ল্ডে আসুক। এর জন্য আমাদের আগে থেকে প্রিভেন্ট করতে হবে। এজন্যই কিন্তু আপনার এই নলেজগুলো থাকতে হবে এবং ম্যাডামরা এভাবেই চান যে আপনারা হচ্ছে যে এসবিএ যখন আনসার করবেন তখন আপনারা যেন ক্লিনিক্যাল জিনিসটা চিন্তা করেন। আজকের ক্লাসটা কিন্তু পুরোটা ক্লিনিক্যাল। এর আগে আমি আপনাদের ফিজিওলজি বেসিকের মতোই ক্লাসটা হয়েছে, যে খুবই থরলি পড়াশোনা করেছি আমরা, কিন্তু আজকেরটা দেখেন ক্লিনিক্যাল। তো দেখেন হাইপারের মেইন কজ আমাদের জানতে হবে। এখানে বলেছে autoimmune hyperthyroidism, which is Graves' disease, is the major, most important or most common cause of hyperthyroidism in pregnancy. Actually প্রেগনেন্সিতে কিছু সিমটম হয়, যেমন আপনার এই যে দেখেন কার্ডিয়াক আউটপুট বেড়ে যাওয়া, তারপর অক্সিজেন কনজাম্পশন বেড়ে যাওয়া, হিট প্রোডাকশন বেড়ে যাওয়া, যেটা দেখে মনে হয় যে না পেশেন্ট মেবি
হাইপার থাইরয়েড পেশেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখন আপনার অ্যান্টিনেটাল ভিজিটে কিন্তু একটা টিএসএইচ করে দিই। ও আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের আসছে যে হুইচ ইজ দ্য মোস্ট কমন অ্যান্ড ট্রেন্ডিং টপিক, আর ট্রেন্ডিং আপনার কোনটা আপনার হচ্ছে যে গোল্ড স্ট্যান্ডার্ড, যে আমরা কোন একটা টেস্ট করে থাইরয়েড ফাংশন বুঝতে পারি, সেটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ। সো আমরা সাধারণত প্রেগনেন্সিতে অ্যান্টিপার্টামের ক্ষেত্রে টিএসএইচ দিয়ে থাকি, এবং টিএসএইচ দিয়ে কিন্তু আপনি পেশেন্ট হাইপো না হাইপার থাইরয়েডিজম সেটা মোটামুটি আন্দাজ করতে পারবেন। তো হাইপার থাইরয়েড পেশেন্টের দেখেন অটো ইমিউন হাইপার থাইরয়েডিজম, দ্যাট ইজ গ্রেভস ডিজিজ ডিউ টু থাইরয়েড স্টিমুলেটিং অ্যান্টিবডিজ ইজ দ্য মোস্ট কমন কজ। এরপরে দেখেন যে ম্যাটারনাল অ্যান্ড ফিটাল নিওনেটাল কমপ্লিকেশন কি কি হচ্ছে, এগুলো তো সবই জানা যে কি কি আপনার হতে পারে, যে হাইপার থাইরয়েডের মায়ের মিসক্যারেজ, প্রিটার্ম ডেলিভারি, প্রি এক্লাম্পসিয়া, কনজেনিটাল কার্ডিয়াক এগুলো হতে পারে। নিওনেটেও সেম, যে প্রি ম্যাচুরিটি, স্টিল বার্ন, হাইপার থাইরয়েডিজম, লো বার্থ ওয়েট এগুলো হতে পারে। থাইরয়েড স্টিমুলেটিং অ্যান্টিবডি, এটা খুব ইম্পর্টেন্ট যে থাইরয়েড স্টিমুলেটিং অ্যান্টিবডি প্লাসেন্টা ক্রস করে এবং বাচ্চার থাইরয়েড টক্সিকোসিস করতে পারে, যেটা কিনা নিওনেটাল ডেথের জন্য রিজন। এটা কেন ইম্পর্টেন্ট বললাম, প্লাসেন্টা ক্রস করতে পারে এই জন্য। কেন? থাইরয়েডের সব কিছু প্লাসেন্টা ক্রস করতে পারবে, বোথ টিএসএইচ, টি3, টি4 অ্যান্ড থাইরয়েড স্টিমুলেটিং অ্যান্টিবডি সবই এরা প্লাসেন্টা ক্রস করতে পারে। এই জন্য বললাম এটি ইম্পর্টেন্ট যে থাইরয়েডের সব কিছুই কিন্তু আপনার প্লাসেন্টা ক্রস করতে পারে। এখন আসেন ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট, যেটা আপনাদের ফার্মাতে ইম্পর্টেন্ট, যে আমরা এখন একটা পেশেন্টকে আপনি কখন বলবেন, আপনারা এটা তো জানেন যে টিএসএইচ যদি বেশি থাকে তার মানে হাইপোথাইরয়েড, আর টিএসএইচ কম থাকলে হাইপার থাইরয়েড। তাহলে হাইপার থাইরয়েডের হচ্ছে টি3, টি4 এগুলা হচ্ছে বেশি থাকবে, টিএসএইচ কম থাকবে, তাই তো হাইপার থাইরয়েডের। আর যেটা ইম্পর্টেন্ট আমার জানতে হবে যে এই যে পেশেন্টটাকে আমি কি ড্রাগ দিই, হাইপার থাইরয়েডের পেশেন্টকে প্রেগনেন্সিতে আমি কি ড্রাগ দিই। ডেফিনেটলি মেথিমাজল ইজ নট ইন্ডিকেটেড ইন ফার্স্ট ট্রাইমেস্টার। কেন? কারণ মেথিমাজল একটা আপনার করছে, মেথিমাজল একটা কনজেনিটাল অ্যানোমালি করে, যেটাকে আমরা বলি মেথিমাজল এমব্রায়োপ্যাথি, which is known as aplasia cutis. So methimazole is not indicated during first trimester, so we are bound to give প্রোপাইল থাইরাসিল, যেটাকে আমরা বলি পিটিইউ। সো পিটিইউ আমরা দিচ্ছি হচ্ছে আপনার ফার্স্ট ট্রাইমেস্টারে। তো আপনার কাছে এসপি এরকম আসতে পারে যে এরকম কাছে আপনার কাছে একটা পেশেন্ট এসেছে এবং সে হচ্ছে 8 উইক অফ প্রেগনেন্সি, তা হাইপার থাইরয়েড বা টিএসএইচ হচ্ছে কম। তাহলে আপনি টিএসএইচ কম বলতে বোঝাচ্ছি টিএসএইচ তো আমাদের শান্ত থাকতে হয় প্রেগনেন্সিতে লেস দেন 2.5। নর্মাল নন প্রেগনেন্ট মেয়েদের কিন্তু লেস দেন 5 থাকলেই আমি এটাকে নর্মাল বলবো, কিন্তু প্রেগনেন্সিতে কিন্তু লেস দেন 2.5 এর নিচে যেতে হবে আপনি যদি একটা পেশেন্টকে ইয়ে বলতে চান, তো নর্মাল ইউ থাইরয়েড বলতে চান। তো তো এই দেখা যাচ্ছে এদের অনেক বেশি কম থাকে টিএসএইচ, এবং পেশেন্টের ক্ষেত্রে আপনার পেশেন্ট ইজ ডায়াগনোজ কেস অফ হাইপারথাইরয়েডিজম, এই পেশেন্টকে আপনি কি ওষুধ দিবেন বা কি ড্রাগ দিবেন। তো 8 উইক হলে তো ডেফিনেটলি আমি মেথিমাজল দিব না, কারণ আমরা জানি ফার্স্ট ট্রাইমেস্টারে মেথিমাজল ইজ নট কন্ট্রাইন্ডিকেটেড, এবং এইটা হচ্ছে কি করে মেথিমাজল এমব্রায়োপ্যাথি হুইচ ইজ নোন অ্যাজ অ্যাপ্লাসিয়া কিউটিস। সো আমরা এটাকে পিটিও দিব, এজন্য এত কিছু বললাম। এখন দেখেন আমরা যে কোনো অপারেশনই যদি করতে চাই, যদি আমার মনে হয় পেশেন্টের গয়টার আছে বা কিছু আমরা তার অপারেশন করব, তাহলে কিন্তু আমাকে বুঝতে হবে যে অপারেশন আমরা সাধারণত কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে করে থাকি। রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি শুড নট বি গিভেন টু পেশেন্ট ওয়ান্টিং প্রেগনেন্সি উইদিন 1 ইয়ার। আমরা সাধারণত থাইরয়েডেক্টমি যদি করতে চাই তাহলে আমরা সেটা সেকেন্ড ট্রাইমেস্টারে করব। হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে বলছি যে উইচ ইজ দ্য মোস্ট কমন কজ অফ হাইপোথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমের মোস্ট কমন কজ ছিল কি? গ্রেভস ডিজিজ। আর হাইপোথাইরয়েডিজমের মোস্ট কমন কজ কি দেখেন? হাশিমোটোস থাইরয়েডাইটিস। এই যে primary hypothyroidism met in pregnancy is mostly related to thyroid autoimmunity, that is Hashimoto's thyroiditis. So Hashimoto's thyroiditis is important cause of primary hypothyroidism. তো দেখেন সেরাম টিএস, আচ্ছা এখন আসেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে আমাদের, যে ক্লিনিক্যাল অ্যাসোসিয়েশন অফ হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি কেন হচ্ছে প্রেগনেন্সিতে। প্রথমত যে প্রথমে আপনার হচ্ছে ডায়াগনোসিসই হচ্ছে প্রেগনেন্সিতে প্রথম, এই জন্য হতে পারে, অথবা কোনো একটা পেশেন্ট আপনার হাইপো কিন্তু হচ্ছে সে থাইরয়েড থেরাপি নিচ্ছিল না, সেটা স্টপ করে দিছে, এজন্য হতে পারে। হাইপার থাইরয়েড ওমেন অন এক্সেসিভ অ্যামাউন্ট, যে একটা পেশেন্ট যে একটু আগেই বললাম যে হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট কিন্তু সে অনেক বেশি
অ্যান্টি হাইপারটেনসিভ নিচ্ছে, সরি অ্যান্টি থাইরয়েড ড্রাগ নিচ্ছে, এজন্য সে হাইপো হয়ে গেছে, এটা হতে পারে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি বোল্ড করে দিয়েছি দেখেন, ওমেন উইথ লিথিয়াম অর অ্যামিওডেরন থেরাপি, এটা কোট করে রাখেন। এইখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে যে ওমেন উইথ লিথিয়াম, পেশেন্ট ইজ অন লিথিয়াম ড্রাগ, তাহলে হচ্ছে যে অর অ্যামিওডেরন, তাহলে ওর কিন্তু একটা চান্স আছে প্রেগনেন্সিতে যে she can get or she can be a case of hypothyroidism. সো আমাদের মাথায় রাখতে হবে যে লিথিয়াম আর অ্যামিওডেরন থেরাপিতে থাকলে কিন্তু হাইপোথাইরয়েড হওয়ার একটা চান্স থাকে। এরপরে আসেন যে লাস্টে যেটা, সেরাম টিএসএইচ শুড বি রিপিটেড অ্যাট অ্যান ইন্টারভাল অফ 6 to 8 উইক। আমরা সাধারণত ফার্স্ট ট্রাইমেস্টার শেষে ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটে একটা টিএসএইচ করাই, এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আবার সেকেন্ড হাফে একটা করাতে হয়, সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে একটা টিএসএইচ করাই। কেন করাই? কারণ আমরা জানি যে সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সিতে ঠিক যেমন আয়রনের যে ডিমান্ডটা বেড়ে যায়, সাথে থাইরয়েডের ডিমান্ডটাও কিন্তু অনেক দ্রুত বেড়ে যায়। সো সেক্ষেত্রে আমরা আগে পেশেন্টকে দেখব টিএসএইচ করে যে তার লিভোথাইরক্সিন আমরা যেটা তাকে দিচ্ছি সাবস্টিটিউট হিসেবে, সেটার ডোজটা কি আমরা বাড়াবো নাকি যেটুকু আছে সেটুকুই রাখবো। সো টু নো যে whether she is euthyroid or in hypothyroid condition, we have to calculate or we have to evaluate the situation of TSH in her blood so that we can prevent the unnecessary condition like cretinism. আমার যে মোস্ট টার্গেটই থাকবে যে আমি বাচ্চা যেন ক্রেটিন না হয় এবং আমার একটা হেলদি প্রেগনেন্সি উইথ আ হেলদি বেবি, আমি অবশ্যই যেটা আমাদের অ্যান্টিনেটাল ভিজিটের যে আমাদের অবজেক্টিভ, সেটা যেন আমরা মানে গেট করতে পারি, যে একটা হেলদি প্রেগনেন্সি হবে, একটা হেলদি বেবি হবে, যের জন্য আমরা যেন অবশ্যই পেশেন্ট হাইপোথাইরয়েড থাকলে তাকে ইউথাইরয়েড কন্ডিশনে রাখতে পারি। এর জন্য আমাদের ডোজ যেন এদিক ওদিক করা লাগে বা কমে গেলে বাড়ানো লাগে, বাড়া গেলে কমে লাগে, এই জন্যই আমরা তার টিএসএইচটা টেস্ট করব, কারণ আমরা জানি সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সিতে কিন্তু আমার থাইরয়েডের ডিমান্ডটা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, এরপরে দেখেন থাইরয়েড স্টর্ম। থাইরয়েড স্টর্মটা আপনাদের দেওয়ার কারণ হচ্ছে অনেক, এটা আসলে মেডিসিনের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, যে এই যে হাইপার পাইরেক্সিয়া, ট্যাকিকার্ডিয়া, নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার, নশিয়া, ভমিটিং ইজ দ্য কম্বাইন্ড কন্ডিশন অফ থাইরয়েড স্টর্ম। আচ্ছা, এসএলই বলার আগে তাহলে আপনি থাইরয়েডের ক্ষেত্রে কি বললাম, হুইচ ইজ ইম্পর্টেন্ট, আমি পয়েন্টগুলো বলি আপনাকে। থাইরয়েড হাইপার থাইরয়েডিজমের মোস্ট কমন কজ গ্রেভস ডিজিজ, হাইপর হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস গেল। এখন থাইরয়েড যেটা হাইপার থাইরয়েডিজম, সেটার জন্য আমি যে ওষুধটা ইউজ করি দ্যাট ইজ হচ্ছে মেথিমাজল অ্যান্ড প্রোপাইলথাইউরাসিল। কিন্তু মেথিমাজল আমি ফার্স্ট ট্রাইমেস্টারে দিব না, বিকজ মেথিমাজল কজেস অ্যাপ্লাসিয়া কিউটিস ইন ফার্স্ট ট্রাইমেস্টার, সো দিস ইজ কন্ট্রাইন্ডিকেটেড, সো উই উইল গিভ প্রোপাইলথাইউরাসিল। ওকে, এখন আসেন হচ্ছে হাইপোথাইরয়েডিজম which is most common in pregnancy and very vulnerable for babies. সো আমার অবশ্যই জানতে হবে যে টিএসএইচ দিয়ে আমি জানবো যে সে কত দূর কি করছে, মানে তার টিএসএইচ লেভেলটা কি, আমি তাকে যে থাইরক্সিন দিব সে থাইরক্সিন মানে কাজ করবে কিনা, সেটা কত দূর কাজ করবে এবং তার ডোজ আমি বাড়াবো কিনা, সেটা আমাকে ভাবতে হবে। এখন আসেন আপনার যেটা বলছিলাম টিএসএইচ এর কথা, তো টিএসএইচ আমি দেখব কখন দেখব, আমি সাধারণত লাস্টের সেকেন্ড হাফে আবার একবার দেখব। কেন দেখব? কারণ হচ্ছে দেখতে যে পেশেন্টের থাইরয়েড কন্ডিশনটা ভালো আছে কি না। আচ্ছা, এই হলো কথা। আর যদি আপনার থাইরয়েডেক্টমি করতে হয় আমরা সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টারের দিকে করব, হুইচ ইজ সেফ। এখন আসেন এসএলই। সাধারণত এসএলই কিন্তু আমাদের এপিলেপসি, এসএলই এগুলো কিন্তু একটা দুইটা প্রশ্ন আপনাদের আসে এবং এইবারও আসছে আপনাদের কিন্তু এসএলই থেকে প্রশ্ন যে ম্যাটারনাল ডেথ সবচেয়ে বেশি এসএলইতে কখন হয়, ডিউরিং লেবার অর ডিউরিং পেরিপার্টাম টাইম অর হচ্ছে অ্যান্টিপার্টাম টাইম অর আফটার লেবার অর পিউরপেরিয়াম। সবচেয়ে বেশি যেটা হয় আপনার এসএলইতে যে কমপ্লিকেশনটা আপনার হয় সেটা হয় হচ্ছে আপনার পিউরপেরিয়ামে। তো এসএলই সম্পর্কে আপনারা যা জানেন মেডিসিনে পড়েছেন যে এটা একটা সিস্টেমিক ডিজিজ। তো মেইনলি শান্ত যেটা হয় আর্থ্রাইটিস হয়, দেখেন আর্থ্রাইটিস হয়, মাইলজিয়া মানে মাসেল পেইন অ্যান্ড জয়েন্ট পেইনটাই মেইনলি এটার সিমটম হয়। আর আমরা সবসময় এসএলই বললেই আমাদের মাথায় একটা ছবি ভেসে উঠেছে বাটারফ্লাই র্যাশ থাকে, তাই তো। তো এগুলো হচ্ছে আমার, এটা একটা মানে মাল্টি সিস্টেম স্পেসিফিক মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, এই যে স্কিন, জয়েন্ট, কিডনি, লাং, লিভার সবগুলোকে এফেক্ট করে। সো যদি একটা পেশেন্ট আপনার এসএলই নিয়ে আমাদের কাছে আসে উইথ প্রেগনেন্সি, তাহলে কিন্তু তাকে আমাদের একটু ভালো মতো ইভালুয়েট করতে হবে এবং পিউরপেরিয়ামে আরও বেশি সতর্ক থাকতে হবে। কেন দেখেন মেজরিটি ম্যাটারনাল ডেথ হচ্ছে আপনার পিউরপেরিয়ামে, এবং এই যে পিউরপেরিয়ামে ডেথ হচ্ছে এটার কজ কি, পালমোনারি হিমোরেজ, লুপাস নিউমোনাইটিস, এক্সাজারবেশন অফ লুপাস নেফ্রাইটিস। তাহলে কি কি দেখেন, pulmonary hemorrhage, lupus pneumonitis and lupus nephritis, which is most common cause of death in mothers. Okay,
তো ইফেক্ট অফ এসএলই অন প্রেগনেন্সি কি বলেছে দেখেন, এই যে বিভিন্ন ইফেক্ট হতে পারে, মেইনলি হয় হচ্ছে আপনাকে জানবেন সবকিছু পেনিয়া হয়। দেখেন এখানে দেখলে বুঝবেন যে নিওনেটাল লুপাস সিনড্রোম কেন হচ্ছে। এই যে নিওনেটাল লুপাস সিনড্রোমটা, এই নিওনেটাল লুপাস সিনড্রোমে যেটা হচ্ছে অ্যানিমিয়া হচ্ছে, লিউকোপেনিয়া হচ্ছে, থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে, সব কমে যাচ্ছে। ওকে, প্লাস্টিক অ্যানিমিয়ার মতো ফিচার, যে অ্যানিমিয়া, লিউকোপেনিয়া অ্যান্ড থ্রম্বোসাইটোপেনিয়া সব কিছু একসাথে কমে যাচ্ছে। এরপর আসেন ইনভেস্টিগেশন। এখান থেকে আপনাদের প্রশ্ন আসছে এবং আসবে, দেখেন ভালো করে মনে রাখবেন। আপনাকে যদি বলে স্ট্যান্ডার্ড স্ক্রিনিং মানে কি, পুরো একটা গ্রুপের মধ্যে ওই ডিজিজটা আছে কিনা এটা আমি আগের থেকে ফাইন্ড আউট করব। এই যে একটা গ্রুপ, ধরেন একটা গ্রুপে, এই গ্রুপের মধ্যে আমি হচ্ছে যে পেশেন্ট কয়জনের সার্ভাইকাল ক্যান্সার আছে সেটা আমি আইডেন্টিফাই করব। তো সার্ভাইকাল ক্যান্সার আমি আইডেন্টিফাই করব, তাহলে আমাকে দেখতে হবে অ্যান্টিবডিজ টু এই যে সার্ভাইকাল ক্যান্সার আমার কতটুকু, পেশেন্টের কতটুকু সার্ভাইকাল ক্যান্সার কয়জনের আছে, এই স্ক্রিনিং করার জন্য কিন্তু আমার স্ক্রিনিং টেস্টটা। তো প্রেজেন্স অফ অটো অ্যান্টিবডি টু ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ইজ হাইলি স্পেসিফিক টু ডায়াগনোসিস। তো আমি যেটা করব, স্ক্রিনিং করতে গেলে আমি অবশ্যই অ্যান্টিবডি, যদি আপনাকে বলে স্ট্যান্ডার্ড স্ক্রিনিং টেস্ট ফর এসএলই ইন প্রেগন্যান্সি, আপনি চোখ বন্ধ করে অ্যানা দিবেন। অ্যানা মানে হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, হুইচ ইজ এ স্ট্যান্ডার্ড স্ক্রিনিং টেস্ট। কিন্তু যদি আপনাকে বলে যে ডায়াগনোসিস করার জন্য আমি কোন টেস্ট দিব, ডায়াগনোসিস ফর হাইলি স্পেসিফিক টু দ্য ডায়াগনোসিস, তাহলে আপনি বলবেন হচ্ছে অটো অ্যান্টিবডিজ টু ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ওকে, হুইচ ইজ হাইলি স্পেসিফিক টু দ্য ডায়াগনোসিস। যদি অটো অ্যান্টিবডি, প্রেজেন্স অফ অটো অ্যান্টিবডি টু ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ইজ হাইলি স্পেসিফিক টু দ্য ডায়াগনোসিস। সো আপনার জিনিস দুইটা কিন্তু দুই আনসার হবে। সো যদি বলে স্ট্যান্ডার্ড স্ক্রিনিং, দেন ইট উইল বি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। যদি আপনাকে বলে হাইলি স্পেসিফিক টু ডায়াগনোসিস অর ডায়াগনোসিস ফ্রেন্ডলি বা উইচ টেস্ট উইল ইউ ডু টু ডায়াগনোস দ্য কেস, তখন আপনি দিবেন হচ্ছে অটো অ্যান্টিবডি টু ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। বোঝা গেছে? এই হলো আপনার কথা। এখন বলছে আদার অটো অ্যান্টিবডি কি কি আছে, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, তারপরে আপনার হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, তারপরে এই যে বেসলাইন ল্যাবরেটরি টেস্ট আর ডান টু অ্যাসেস অ্যানিমিয়া, কারণ আমরা বলেছি অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া থাকে। তো এখন আসেন এই পেশেন্টকে আমরা কি দিয়ে ট্রিট করব। সাধারণত আমরা হাইড্রক্সিক্লোরোকুইন দেই, যেটা আপনাকে জানতে হবে। প্রেডনিসোলোন আমরা ইউজ করি, স্টেরয়েড। আমরা সাধারণত কর্টিকোস্টেরয়েড দিয়ে থাকি এসএলইর পেশেন্টদেরকে। হাইড্রক্সিক্লোরোকুইনও সেফ, এবং এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত ওরাল কন্ট্রাসেপটিভ সাধারণত করি না, পেশেন্টকে দেই না। সাধারণত আমরা তাকে আইইউসিডিটাই মেইনলি দিয়ে থাকি। যে আইইউসিডি এগুলা দিলে দেখা যাচ্ছে যে ইনফেকশন হয়, কারণ এসএলই কিন্তু আপনার মাল্টি সিস্টেম একটা মানে ইনভলভ করে। তো সেক্ষেত্রে আমরা পেশেন্টের ক্ষেত্রে যাই দিই ওসিপি দিয়া বা আইইউসিডি দিয়ে, ওকে ইমিউনো কম্প্রোমাইজ না করে আমরা সাধারণত বলি যে পেশেন্টকে কন্ট্রাসেপটিভ হিসেবে ব্যারিয়ার ইউজ করতে। তো এটা হচ্ছে আমার এসএলই ছিল। তাহলে এসএলইর ইম্পর্টেন্ট কি কি পয়েন্ট আপনাকে আমি বললাম, যে এসএলই ইন প্রেগন্যান্সির মধ্যে সবচেয়ে যেটা প্রশ্ন আসছে, আপনার ম্যাটারনাল ডেথটা কখন হচ্ছে, ডিউরিং পিওরপেরিয়াম, এবং কেন হচ্ছে লুপাস নেফ্রাইটিস, লুপাস নিউমোনাইটিস। যেহেতু আপনারা আমার সামনে নাই, আমি সাধারণত অফলাইনে আপুদের বলে আমার সাথে, আমার ভালো লাগে তখন। তো যেহেতু আপনারা আমার সাথে নাই, প্লিজ আপনারা আমার সাথে সাথে রিপিট করেন যে কি কারণে হচ্ছে ইন পিওরপেরিয়ামের ডেথটা, লুপাস নেফ্রাইটিস, লুপাস নিউমোনাইটিস, পালমোনারি হেমোরেজের জন্য। এবং এই ধরনের পেশেন্ট যে এসএলই পেশেন্ট, আমরা স্ট্যান্ডার্ড স্ক্রিনিং টেস্ট কোনটা দিব, স্ট্যান্ডার্ড স্ক্রিনিং টেস্ট দিব আমি হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। আর আমি হচ্ছে পেশেন্টকে আমি কখন দিব, ডায়াগনোসিস করার জন্য আমি কি করব, এটা সাধারণত কি করব, আমি হচ্ছে তার হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এর এগেইনস্টে অটো অ্যান্টিবডি করব, সেটা হচ্ছে আমার ডায়াগনোসিস স্পেসিফিক। আচ্ছা, এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ট্রেন্ডিং, এটা কিন্তু সারা জীবনের জন্য আপনার কিন্তু ইম্পর্টেন্ট হবে। কিন্তু আমরা যে কোনো অ্যাডমিশনে, যেমন নাও ডেজ অ্যাডমিশনে এক্লামশিয়া, প্রিক্লামশিয়া পেশেন্ট অনেক অনেক মানে অনেক হিউজ। সো এই যে এই প্রি এক্লামশিয়া, এটা আসলে আপনার কিছু জিনিস জানতে হবে, আপনারা জানেন অলরেডি, কিন্তু স্টিল ইউ হ্যাভ টু নো দ্য স্পেসিফিক রিজন বিহাইন্ড ইট। অ্যাকচুয়ালি স্পেসিফিক রিজন কিন্তু আসলে ওরকম নাই, যে কেন একটা পেশেন্টের প্রিক্লামশিয়া হতে পারে, কেন একটা পেশেন্টের এক্লামশিয়া হতে পারে। দেখা যাচ্ছে যে আমরা যদি স্ক্রিনিং করতে যাই, তো সাধারণত আমাদের পেশেন্টের ওয়েটটা কেন ইম্পর্টেন্ট, আমরা সবসময় পড়ে আসছি যে ওয়েট কেন। আমি যখন আপনাদের ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগন্যান্সি পড়িয়েছি, তখন কিন্তু আপনাকে ওয়েট বলেছি, তাই না? এখন দেখেন, আমি যদি বলি যে আমার এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া কখন বলবো, প্রি এক্লামশিয়া কখন বলবো, হ্যাঁ,
আচ্ছা পি লিখি তাহলে সুবিধা হবে। প্রথমে বলি জেস্টেশনাল হাইপারটেনশন, ঠিক আছে, তারপরে বলবো প্রি এক্লাম্পসিয়া, তারপরে বলবো এক্লাম্পসিয়া। এখন আসেন কেন আমার এটা ইম্পর্টেন্ট, কখন আমি এটা বলবো, বলবো তখনই যখন আমি দেখবো যে পেশেন্টের, এটা জানি মাল্টি সিস্টেম ডিসঅর্ডার এবং এটার কিছু স্পেসিফিক রিজন আছে, আবার নাই, মানে ওরকম যে একদম এটা হলে এটা হবে তা কিন্তু না। কিন্তু সাধারণত আমরা যেটা বলি, আমরা ওয়েট দেখে থাকি মায়ের, ও ওয়েটের সাথে রিলেট করতে চাই এবং দেখা যায় যে যাদের যেসব মারা এক্সেসিভ ওয়েট গেইন করে তাদের কিন্তু এই প্রি এক্লাম্পসিয়া হওয়ার একটা প্রবণতা থাকে, এবং প্রি এক্লাম্পসিয়া সাধারণত প্রাইমি পেশেন্টদের বেশি হয়, এটা মনে রাখবেন। প্রি এক্লাম্পসিয়া ইজ মোস্ট কমন ইন প্রাইমি পেশেন্ট এবং এল্ডারলি পেশেন্টদের হয়, এবং এক্সট্রিম মানে এল্ডারলি অ্যান্ড টিনেজে হয় বেশি প্রি এক্লাম্পসিয়া, আবার দেখা যায় যে এল্ডারলিদের প্রি এক্লাম্পসিয়া হয়। মাঝের যে এজ রেঞ্জে এখানে কম হয় এবং সেকেন্ড গ্র্যাভিডাদের কম হয়, সাধারণত প্রাইমিদের বেশি হয়, ঠিক আছে। তাহলে এখানে বলেছে, দেখেন আমি বোল্ড লাল অক্ষর দিয়ে করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, আমি এই সব পয়েন্টই হাইলাইট করতে চাই। দেখেন প্রি এক্লাম্পসিয়া ইজ আ মাল্টি সিস্টেম ডিসঅর্ডার অফ আননোন ইটিওলজি, যে বলেই দিচ্ছে এটা আননোন ইটিওলজি। আমাকে কি জানতে হবে যে আমি কখন পেশেন্টটাকে প্রি এক্লাম্পসিয়া বলবো, কখন আমি তার বিপি বেশি বলে আমি তাকে কি কি ট্রিটমেন্ট দিতে চাই, এটা আমি আজকে আপনাদেরকে একটু বলবো। দেখেন প্রথমত পেশেন্টের বিপি যদি আপনি দেখেন 140/90 মিলিমিটার অফ মার্কারির বেশি হয়, হ্যাঁ, তাহলে আপনি এটাকে বলবেন জেস্টেশনাল হাইপারটেনশন। যদি পেশেন্টের ইউরিন অ্যালবুমিন নেগেটিভ হয়, তো ইউরিন অ্যালবুমিন নেগেটিভ মানে অ্যাবসেন্ট অফ প্রোটিনিউরিয়া, তো প্রোটিনিউরিয়া আছে এটা আপনি কখন বলবেন, যদি ওর ইউরিনে আপনি অ্যালবুমিন পান তাহলে আপনি বলবেন প্রোটিনিউরিয়া। সাধারণত আমাদের ওয়ার্ডে যখন খারাপ রোগী আসে, যখন বলে যে ওর পেশেন্টরাই বলতে পারে যে আমার প্রেশার বেশি, এর জন্য আমাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে, তো প্রেশার মেপে যখন আমরা দেখি 160/100, তখন ডেফিনেটলি পেশেন্টের আমি তখন ডায়াগনোসিস করলাম যে শি ইজ আ কেস অফ জেস্টেশনাল হাইপারটেনশন, ঠিক আছে। এখন আমার নেক্সট স্টেপ কি হবে, আমি পেশেন্টকে করতে দিব ইউরিন অ্যালবুমিন। সেটা কি করতে বলি আমরা, সাধারণত আমরা প্রস্রাব জাল দিতে বলি, বাংলায় বলে দিই যে আপনি প্রস্রাব জাল দিবেন, ঠিক আছে। 140/90 এটা হচ্ছে আপনার জেস্টেশনাল হাইপারটেনশন মোর দেন অর ইকুয়াল টু, এটাকে আমি বলবো জেস্টেশনাল হাইপারটেনশন। এখন জেস্টেশনাল হাইপারটেনশনের সাথে যদি আপনি ইউরিন অ্যালবুমিন পজিটিভ পান, মানে প্রোটিনিউরিয়া পান, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আপনার প্রি এক্লাম্পসিয়া, তাহলে এটা হয়ে যাবে আপনার প্রি এক্লাম্পসিয়া, ঠিক আছে। এখন যদি আপনি দেখেন যে বিপি হাই, প্রোটিনিউরিয়া, সাথে পেশেন্টের একটা খিঁচুনির হিস্ট্রি আছে, মানে কনভালশন হয়ে গেছে, কনভালশন যদি পেশেন্টের হয়ে যায় তাহলে হয়ে যাবে আপনার এক্লাম্পসিয়া। তাহলে প্রি এক্লাম্পসিয়া প্লাস কনভালশন ইজ ইকুয়াল টু এক্লাম্পসিয়া। এটা কিন্তু আপনাদের প্রচুর বুঝতে সমস্যা হয়। তাহলে আমার এই জিনিসটা মাথায় গেঁথে নিতে হবে। তাহলে আমার কাছে দেখেন এখানে আমি বলি, এবং ডেফিনেটলি এটা আপনার 20 সপ্তাহ পরে হতে হবে। 20 সপ্তাহ আগে বিপি বেশি, এটা কিন্তু যদি হয়, ধরেন 20 সপ্তাহ আগে যদি আপনার কাছে কোনো পেশেন্ট আসে এবং তার বিপি যদি আপনি অনেক বেশি পান, তাহলে কি আপনি তাকে প্রি এক্লাম্পসিক বলবেন অথবা জেস্টেশনাল হাইপারটেনশন বলবেন? নো, পেশেন্ট ইজ আ কেস অফ ক্রনিক হাইপারটেনশন, তার মানে ওর আগের থেকেই বিপি হাই, মানে ওর হাইপারটেনসিভ পেশেন্ট, ঠিক আছে। তাহলে 20 সপ্তাহ আগে এরকম কোয়েশ্চেন আপনি ফেস করতে পারেন যে 20 সপ্তাহ আগে আপনার কাছে একটা পেশেন্ট আসছে এবং তার বিপি আপনি অনেক হাই পেয়েছেন, তাহলে আপনি এটাকে কি বলবেন? তাহলে কিন্তু আপনি এটাকে অবশ্যই জেস্টেশনাল হাইপারটেনশন বলতে পারবেন না, আপনি বলতে হবে আপনাকে পেশেন্ট ইজ উইথ ক্রনিক হাইপারটেনশন। আপনার ডায়াগনোসিসে এরকম দিতে হবে যে প্রাইমারি গ্র্যাভিটা উইথ 16 উইকস অফ প্রেগন্যান্সি উইথ ক্রনিক হাইপারটেনশন বা হাইপারটেনশন, ঠিক আছে। জেস্টেশনও বলতে পারবেন না আনলেস আপনার এই 20 সপ্তাহ ক্রস করে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে 20 সপ্তাহ ক্রস করতে হবে। তারপরে বলছে যে দেখেন ইডেমা হ্যাজ বিন এক্সক্লুডেড ফ্রম দ্য ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া আনলেস ইট ইজ প্যাথোলজিক্যাল। এখন আমি আপনাদেরকে সেই ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগন্যান্সিতে বলেছিলাম যে ইডেমা ফাইন্ড আউট আমি কিভাবে করব, যে ওয়েদার ইট ইজ প্যাথোলজিক্যাল অর ফিজিওলজিক্যাল। ডেফিনেটলি আমার অ্যাঙ্কেলের উপরে যদি, মানে আমার পায়ের অ্যাঙ্কেলের উপরে যদি, ধরেন এটা আমার অ্যাঙ্কেলের উপরে যেসব ইডেমাগুলো হয় সাধারণত সেটা হয় প্যাথোলজিক্যাল এবং পিটিং ইডেমা। এবং এই ইডেমা আপনার যদি রেস্ট নেওয়ার সাথে সাথেও না যায়,
12 ঘন্টা রেস্ট নেওয়ার পরও যদি ইডেমা সাবসাইড না করে, দেন দিস ইজ ডেফিনেটলি প্যাথোলজিক্যাল ইডেমা হুইচ ইজ করেসপন্ডস টু আপনার প্রিএক্লাম্পসিয়া। তো আমার পেশেন্টের প্রিএক্লাম্পসিয়া আছে কি না আমি কি বলতে পারবো? যদি আমার পেশেন্ট বিপি হাই থাকে বাট প্রোটিনিউরিয়া না থাকে, তাহলে ডেফিনেটলি আমি একে প্রিএক্লাম্পসিয়া বলতে পারবো না। প্রিএক্লাম্পসিয়া হতে গেলে অবশ্যই প্রোটিনিউরিয়া হওয়া লাগবে। গেল। তাহলে যদি শুধু বিপি হাই থাকে তাহলে বলবো জেস্টেশনাল হাইপারটেনশন। এরপর যদি বিপির সাথে প্রোটিনিউরিয়া থাকে তাহলে বলবো প্রিএক্লাম্পসিয়া। এরপরে যদি প্রিএক্লাম্পসিয়ার সাথে পেশেন্টের কনভালশনের হিস্ট্রি থাকে তাহলে বলবো এক্লাম্পসিয়া। এই এক্লাম্পসিয়াটা যদি আপনার ডেলিভারির আগে হয় কনভালশন তাহলে অ্যান্টিপার্টাম এক্লাম্পসিয়া, আর যদি হয় হচ্ছে ডেলিভারির পরে তাহলে যেটা একটা বলবো আমরা পোস্টপার্টাম এক্লাম্পসিয়া। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে দেখেন এখানে বলেছে যে প্রি এক্লাম্পসিক যে ফিচার মে অ্যাপিয়ার ইভেন বিফোর 20 উইক অ্যাজ ইন কেস অফ হাইড্রেটিফর্মল অ্যান্ড অ্যাকিউট পলিহাইড্রোমনিয়াস। হতে পারে বাট খুবই রেয়ার। দেখেন আমি এখানে লিখে দিছি যে হাইপার টেনশন 140/90 মিলিমিটার মার্কারি এবং সেটা অথবা মোর, এটা আপনাকে জানতে হবে যে মিন আর্টেরিয়াল প্রেশার মোর দেন 20 মিলিমিটার ইন প্রিভিয়াসলি নোন পেশেন্ট। ইডেমা মাস্ট বি ইন পিটিং ইডেমা এবং সেটা হচ্ছে ওভার অ্যাঙ্কেলে, দেখছেন অ্যাঙ্কেলের উপরে, দেখেন অ্যাঙ্কেলের উপরে যদি যায় এবং সেটা যদি 12 ঘন্টা রেস্ট নেওয়ার পরও সাবসাইড না করে দেন দিস ইজ প্যাথোলজিক্যাল ইডেমা। এবং প্যাথোলজিক্যাল ইডেমার সাথে যদি আপনার একটা পেশেন্ট একটা ওয়েট গেইনের এক্সেসিভ ওয়েট গেইনের একটা হিস্ট্রি থাকে, সেটা কি যে পেশেন্ট আপনার উইকে 4 পাউন্ডেরও বেশি ওয়েট গেইন করছে, তারপরে দেখেন প্রোটিনিউরিয়া মোর দেন অর ইকুয়াল টু আপনার হচ্ছে 0.3 গ্রাম পার 24 আওয়ার্স, তাহলে পেশেন্টের প্রোটিনিউরিয়া থাকবে। এগুলো হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া প্রি এক্লাম্পসিয়া। তাহলে প্রথমত বললাম যে পিপি হাই থাকবে, সাথে প্রোটিনিউরিয়া থাকবে, ইডেমা থাকবে। এটা দেখেন রিস্ক ফ্যাক্টর গুলা দেখেন। প্রাইমি গ্র্যাভিডা, একটু আগে আপনাকে বললাম না, প্রাইমি গ্র্যাভিডা যেসব পেশেন্ট ফর দ্য ফার্স্ট টাইম প্লাসেন্টার সাথে কন্ট্যাক্টে আসে, যেমন ধরেন আমি প্রাইমি গ্র্যাভিডা ছিলাম, তো আমার হচ্ছে এক্লাম্পসিয়া প্রি এক্লাম্পসিয়া ছিল আমার নিজের, তার মানে কি আমি হচ্ছে প্রাইমি পেশেন্ট এবং আমারও কিন্তু ওয়েট গেইনের একটা হিস্ট্রি ছিল, এক্সেসিভ ওয়েট গেইন হয়েছে আমার। তো এই যে আমি প্রাইমি এবং আমার যে এক্লাম্পসিয়ার যে মানে আমার কিন্তু ফার্স্ট টাইম আমার বডি প্লাসেন্টার সংস্পর্শে আসছে, এই ধরনের পেশেন্টদেরই কিন্তু বেশি বেশি প্রি এক্লাম্পসিয়া হয়। দেখেন আমার হয়েছিল, আমি কিন্তু প্রাইমি, সাথে আমার ফ্যামিলি হিস্ট্রি আছে হাইপারটেনশন বাবা মার, সাথে দেখা যাচ্ছে যে আমার একটা এক্সেসিভ ওয়েট গেইনের হিস্ট্রি আছে। তো এই যে এইসব কিছু নিউ প্যাটার্নিটি মানে যাদের প্রথমবারের মতো বাচ্চা পেটে আসে তাদেরই বেশি বেশি করে প্রি এক্লাম্পসিয়া হয়। সো মনে রাখবেন পেশেন্ট ইজ প্রাইমি, সেকেন্ড বা মাল্টিদের কিন্তু খুবই রেয়ার হয় এবং টিনে বেশি হয়, টিন এজে বেশি হয়। ঠিক আছে? দেখেন এটিও প্যাথোলজিটা আমরা একটু পরে পড়বো। সাধারণত দেখা যাচ্ছে যে এই যে ট্রফোব্লাস্টিক একটা ইনভেশন হয়, সেই ইনভেশনটা হয় না এবং ভাস্কুলার এন্ডোথেলিয়াল কিছু ড্যামেজ হয়। কি ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের নর্মাল প্রেগনেন্সিতে কিছু কিছু ফ্যাক্টর রিলিজ হয়, একটু পরে আচ্ছা দেখাই, আগে দেখালে বুঝবেন। দেখেন এটিও প্যাথোজেনেসিস, বেসিক প্যাথোলজি হচ্ছে এন্ডোথেলিয়াল ডিসফাংশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি বোল্ড করে দিছি এই কারণে যেন আপনারা মনে রাখেন কি কি কাজ। বেসিক প্যাথোলজি হচ্ছে আমার এন্ডোথেলিয়ামটা ডিসফাংশন থাকে এবং খুব বেশি করে ইন্টেন্স একটা ভ্যাসোস্পাজম হয়, এই সব কারণে কিন্তু আবার হাইপারটেনশনটা হয়। তো এই যে অ্যাফেক্টিং অলমোস্ট অল দ্য ভেসেলস পার্টিকুলারলি দোজ অফ ইউটেরাস, কিডনি, প্লাসেন্টাল বেড অ্যান্ড ব্রেইন, মানে মেইনলি যেটা হচ্ছে এন্ডোথেলিয়াল ডিসফাংশন হচ্ছে এবং ভ্যাসোস্পাজম হচ্ছে। এখন আসেন কেন এন্ডোথেলিয়াল ডিসফাংশন হচ্ছে এবং ভ্যাসোস্পাজম হচ্ছে, এটা আমাদের জানতে হবে। তো ব্যাপারটা হয়েছে কি আমাদের নর্মাল প্রেগনেন্সিতে কি হয়, যে এটা কিন্তু নর্মাল প্রেগনেন্সি। দেখেন নর্মালি কি হয়, আমি এখন বলছি নর্মালি কি হয় আর প্রিক্লাম্পসিয়াতে কি হয় এটা পরে বলছি। নর্মালে হয় কি যে এই যে এন্ডোভাস্কুলার যে ট্রফোব্লাস্ট গুলো আসে, ট্রফোব্লাস্ট বলতে বোঝাচ্ছি যে সিনসাইশিও ট্রফোব্লাস্ট থেকে যে আমাদের কোরিওনিক ভিলাইগুলা বের হয়, এই কোরিওনিক ভিলাইয়ের কথা বলছি। সো এই যে ট্রফোব্লাস্ট, এই ট্রফোব্লাস্ট যখন আপনাদের স্পাইরাল আর্টারির মানে ইউটেরোপ্লাসেন্টাল বেড বলতে বোঝাচ্ছি যে ওই যে প্লাসেন্টা যেটা আপনার বেজাল পোর্শন প্লাসেন্টার যেটা ম্যাটারনাল পোর্শন, ওখানে তো ইউটেরোপ্লাসেন্টাল বেড থাকে, মানে ওখানে ল্যাকুনা থাকে, ল্যাকুনার মধ্যে ব্লাড থাকে, ম্যাটারনাল ব্লাড থাকে, আর বাচ্চার ব্লাডটা শান্ত আপনার কোরিওনিক ভিলাইয়ের মধ্যে থাকে। তো এই যে এই সময় যে আপনার একটা মানে ইউটেরোপ্লাসেন্টাল বেড, এই ইউটেরোপ্লাসেন্টাল বেডে হয় কি যে আপনার যে স্পাইরাল আর্টেরিওলের সাথে যে ট্রফোব্লাস্টিক ইনভেশনটা হয় সেটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে, যেটা হয় 10 থেকে 12 সপ্তাহে এন্ডোভাস্কুলার ট্রফোব্লাস্ট ইনভেট করে আপ টু ডেসিডুয়াল সেগমেন্ট। তো এটা সাধারণত কি হয় যে প্রথম ট্রাইমেস্টারে হয় কি ডেসিডুয়া পর্যন্ত যায়, সেকেন্ড ট্রাইমেস্টারে প্রথমে ডেসিডুয়া মানে কি এন্ডোমেট্রিয়াম, তাহলে ইউটেরাসের 3টা লেয়ার এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, প্যারামেট্রিয়াম।
তো এন্ডোমেট্রিয়ামকে আমরা বলছি, প্রেগনেন্ট এন্ডোমেট্রিয়ামকে আমরা ডেসিডুয়া বলি। তো প্রথম সপ্তাহে হয় কি, এই যে ট্রফোব্লাস্টটা ডেসিডুয়া পর্যন্ত ইনভেট করে, সেকেন্ড ট্রাইমেস্টারে ও মায়োমেট্রিয়াম পর্যন্ত ইনভেট করে, ঠিক আছে। তো এই যে ইনভেট করে মায়োমেট্রিয়াম সেগমেন্ট, তো এই যে প্রসেসটা এটা করে কি, যে এন্ডোথেলিয়াল লাইনিং আর মাসকুলার যে আর্টারি হয়ে ফিব্রিনয়েড ফর্মেশন করে। স্পাইরাল আর্টেরিওল তখন ডিসটেন্ডেন্ট হয়। স্পাইরাল আর্টেরিওল মানে ইউটেরাসে যে আমাদের স্পাইরাল, আপনারা জানেন ইউটেরাইন আর্টারির 3টা ভাগ, 4টা ভাগ আছে, বেজাল আর্টারি, রেডিয়াল আর্টারি, স্পাইরাল আর্টারি। তো এই যে স্পাইরাল আর্টারি তখন হয় কি, অনেক ডিস্টেন্ডেড টর্চুয়াস হয়ে যায়, এবং ডিস্টেন্ডেড হয়ে গেলে কি হয় বলেন, একটা জায়গা যদি ডিস্টেন্ডেড থাকে, বড় থাকে, চওড়া একটা জায়গায় কিন্তু মানুষের ভিড় হ্রাস সবই কম থাকে। সেরকম একটা আর্টারি যদি আপনার চওড়া হয়, বড় হয়, তাহলে দেখা যাচ্ছে ওখানে রেজিস্ট্যান্স কম থাকে। আর যদি রেজিস্ট্যান্স কম থাকে, ব্লাডের রেজিস্ট্যান্স কম থাকে, হ্যাঁ, তাহলে ওখানে প্রেশার কম থাকবে। এবং তখন প্রেশার যদি কম থাকে, তাহলে এভাবে কি হয় যে আমার নর্মাল প্রেগনেন্সিতে আমাদের বিপিটা কন্ট্রোলে থাকে, ঠিক আছে। বারবার রিপিট করি, প্রথমত দেখেন সিস্টেম হচ্ছে, আপনার যে ট্রফোপ্লাস্ট থাকে, ওই যে ট্রফোপ্লাস্টটা প্রথমত প্রথম সপ্তাহে বা প্রথম ট্রাইমেস্টারে ডেসিডুয়া পর্যন্ত ইনভেট করে। তারপরে আসলে বেজাল আর্টারি তো বেজালে থাকে, সাথে স্পাইরাল আর্টারি থাকে না এভাবে। আপনার যদি আমি বলি ইউটেরাসের ডেসিডুয়াটার কথা, একটা ছবি আছে, আপনাদের মনে আছে কিনা, এ দেখেন, এই যে ইউটেরাসের লেয়ার, এই যে ইউটেরাসের লেয়ার এরকম, এটা ডেসিডুয়া, এটা মায়োমেট্রিয়াম, এটা হচ্ছে প্যারামেট্রিয়াম ধরেন। এরপরে যে আর্টারি আসে, ইউটেরাইন আর্টারি এসে এই যে বেজাল হয়ে যায়, বেজাল আর্টারি, তারপর এখান থেকে রেডিয়াল আর্টারি, তারপর এখান থেকে যে এরকম করে স্পাইরাল আর্টারি বের হয়। তো এখানে যখন আপনার ইয়ে হয়, ইনভেট করে, হ্যাঁ, প্রথম ট্রাইমেস্টারে, তখন হয় কি যে আপনার ডেসিডুয়া পর্যন্ত ইনভেট করে। তারপরে এই যে সেকেন্ড ট্রাইমেস্টারে মাসেল ইনভেট করে। তো মাসেলে যখন ইনভেট করে, হ্যাঁ, তখন এই যে স্পাইরাল আর্টারি যেটা থাকে, এই স্পাইরাল আর্টারিগুলার কি হয়, এই স্পাইরাল আর্টারিগুলো আপনার হচ্ছে ডিস্টেন্ডেড হয় এবং টর্চাস হয়ে যায়। ডিস্টেন্ডেড হয় এবং টর্চাস হয়ে, ডিস্টেন্ডেড যদি হয়ে যায় আর্টারিওলগুলা, তাহলে কিন্তু ডেফিনেটলি এখানে আপনার প্রেশারটা কম থাকবে। কোনো একটা আর্টারিওল বা কোনো একটা আর্টারি বা কোনো একটা ভেসেল যদি আপনার ডিস্টেন্ডেড থাকে, তাহলে ডেফিনেটলি ওখানে প্রেশার লো থাকবে। তো এইভাবে কিন্তু আমার নর্মাল প্রেগনেন্সিতে আমার একটা সুন্দর লো রেজিস্ট্যান্স, লো প্রেশার এবং হাই ফ্লো সিস্টেম অ্যাক্টিভেট থাকে। কি বললাম? লো রেজিস্ট্যান্স কম, প্রেশার কম এবং ফ্লো বেশি, এরকম একটা সিস্টেম আমার নর্মাল প্রেগনেন্সিতে থাকে। কিন্তু প্রিএক্লাম্পসিয়াতে কি হচ্ছে দেখেন, এই যে সেকেন্ড ওয়েভ অফ এন্ডোভাস্কুলার যে ট্রফোব্লাস্ট মাইগ্রেশন, মানে সেকেন্ড ওয়েভ বলতে বোঝায় ওই যে সেকেন্ড ট্রাইমেস্টারে যে মায়োমেট্রিয়াম পর্যন্ত ট্রফোব্লাস্টের ইনভেশনটা হয় নর্মাল প্রেগনেন্সির ক্ষেত্রে, সেটা হয় না, সেটা কোনো একটা আননোন কজে হয় না। এবং তখন কি হয়, এই যে আপনার যদি ডেসিডুয়া পর্যন্ত ইনভেট করে এবং মায়োমেট্রিয়াম পর্যন্ত না আসে ট্রফোব্লাস্টটা, তাহলে কি স্পাইরাল আর্টেরিওলগুলো টর্চাস হবে? হবে না। স্পাইরাল আর্টেরিওলও টর্চাস হবে না এবং এটা ডিস্টেন্ডেড হবে না। ডিস্টেন্ডেড না হলে কি ওখানে লো রেজিস্ট্যান্স, লো প্রেশার, হাই ফ্লো সিস্টেমটা থাকবে? থাকবে না। তখন ওই ইউটেরোপ্লাসেন্টাল বা ফিটোম্যাটার্নাল ইউনিটে ব্লাড সাপ্লাই কমে যায়। কারণ আমার নর্মাল প্রেগনেন্সিতে হয় কি, সেকেন্ড বার যে ডেসিডুয়া ভেদ করার পরে আপনার ট্রফোব্লাস্টিক ইনভেশনটা হয় হচ্ছে আপ টু মায়োমেট্রিয়াম। তখন কিন্তু আপনার ওখানে একটা লো রেজিস্ট্যান্স, লো প্রেশার, হাই ফ্লো একটা সিস্টেম অ্যাক্টিভেট করে। তো কিন্তু প্রিএক্লাম্পসিয়াতে এই যে সেকেন্ড ওয়েভটা যে মায়োমেট্রিয়ামে ইনভেশন হয়, এটা অ্যাক্টিভেট থাকে না, এটা আপনার আটকে যায়। দ্যাট ইজ ওয়াই ওখানে এন্ডোভাস্কুলার ট্রফোব্লাস্টিক যে মাইগ্রেশন হয়, সেটা আপনার ফেলিয়ার হয়। সো এই যে ফেলিয়ার হয়, তো সেখানে হচ্ছে আপনার ব্লাড সাপ্লাই রিডাকশন হয়। এই যে ব্লাড সাপ্লাই রিডাকশন হয় বলেই কিন্তু প্রিএক্লাম্পসিয়ার মাদের বাচ্চারা কিন্তু একটু আপনার আইইউজিআর টাইপের থাকে। কেন? ডিউ টু ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। ওরা কিন্তু বেশি বেশি আপনার ইয়ে পায় না, নিউট্রিশন পায় না, বাচ্চারা ফিটোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হয় এক্ষেত্রে। এরপরে দেখেন নর্মাল প্রেগনেন্সিতে, এটা তো একটা টপিক গেল, এখন আসেন আরো আছে। নর্মাল প্রেগনেন্সিতে কিন্তু অ্যানজিওটেনসিন 2 রিলিজ হচ্ছে। অ্যানজিওটেনসিন 2 যেটা রিলিজ হচ্ছে, সেটা কি আপনার ওই প্লাসেন্টা থেকে অ্যানজিওটেনসিনোজেন যে এনজাইমটা আছে ওটা রিলিজ হয় এবং অ্যানজিওটেনসিন 2টাকে কমায় দেয়। এবং সাথে দেখেন কিছু
ভাস্কুলার প্রোস্টাগ্ল্যান্ডিন 2 আর হচ্ছে আপনার নাইট্রিক অক্সাইড রিলিজ হয়, যেটা কিনা আপনার পোটেন্ট ভ্যাসোডাইলেটর। এটা নর্মাল প্রেগনেন্সিতে হয়। তো এই যে অ্যানজিওটেনসিন 2 যেটা কিনা ভ্যাসোস্পাজম করে, সেটাকে কমাই দিচ্ছে কে? প্লাসেন্টা। সাথে সাথে কি রিলিজ হচ্ছে? প্রোস্টাগ্ল্যান্ডিন আর নাইট্রিক অক্সাইড, এই যেগুলো রিলিজ হচ্ছে, দ্যাট ইজ ওয়াই আপনার কি হচ্ছে যে ভ্যাসোস্পাজম না হয়ে ভ্যাসোডাইলেশন হচ্ছে। ভ্যাসোডাইলেটেশন হওয়ার কারণে কি হচ্ছে? আপনার ব্লাড ফ্লো বেশি থাকছে এবং রেজিস্ট্যান্স কম থাকছে ইন কেস অফ নর্মাল প্রেগন্যান্সি। এখন দেখেন এক্লাম্পসিয়াতে কি হচ্ছে বা প্রি এক্লাম্পসিয়াতে কি হচ্ছে? এই যে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে ডিফারেন্ট কম্পোনেন্ট অফ প্রোস্টাগ্ল্যান্ডিন, এই যে প্রোস্টাগ্ল্যান্ডিনের বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে একটা ইমব্যালেন্সের কারণে হচ্ছে কি আপনার এই ভ্যাসোডাইলেটর প্রোস্টাগ্ল্যান্ডিন, যেটা কিনা প্রোস্টাগ্ল্যান্ডিন I2, সেটা কিন্তু কমে যাচ্ছে এবং থ্রম্বোক্সিন A2 বেড়ে যাচ্ছে। থ্রম্বোক্সিন A2 একটা পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর। থ্রম্বোক্সিন A2 বেড়ে যাচ্ছে, ওই নাইট্রিক অক্সাইড প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এটা কমে যাচ্ছে এবং ওই যে অ্যানজিওটেনসিনোজেন যেটা রিলিজ হতো ওইটার অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, যার কারণে অ্যানজিওটেনসিন 2 বেড়ে যাচ্ছে। সাথে সাথে আরেকটা পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর যেটা কিনা ডাইলেটর নাইট্রিক অক্সাইডও কমে যাচ্ছে। সবকিছুর মিলিত কারণে আমার ভ্যাসোস্পাজম হচ্ছে, দেখছেন। আর যেটা ইম্পর্টেন্ট, এন্ডোথেলিন 1 খুব বেশি সিক্রেশন হচ্ছে। সো সবকিছুর মিলিত যেটা কজ হচ্ছে আপনার ইন্টারলিউকিন এবং হচ্ছে অ্যাবনর্মাল হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে। এই অক্সিডেটিভ স্ট্রেসের সাথে যেটা হচ্ছে আপনার ভ্যাসোস্পাজম হচ্ছে। আরেকটা জিনিস আমি আবার আপনাদের রিপিট করবো, একটু পরে বলছি। সলিউবল FML লাইক টাইরোসিন কাইনেস 1 যে বাইন্ড করে ভ্যাসো অ্যাক্টিভ গ্রোথ ফ্যাক্টরের সাথে এবং প্লাসেন্টাল লাইক গ্রোথ ফ্যাক্টরের সাথে এবং এন্ডোথেলিয়াল ডিসফাংশন করছে। এখানে দেখেন এন্ডোথেলিয়াল ডিসফাংশন কেন হচ্ছে তাহলে? ওভারঅল এত কিছু বললাম, অক্সিডেটিভ স্ট্রেস অ্যান্ড ইনফ্ল্যামেটরি যেসব মিডিয়েটর সেটার জন্য। আর ভ্যাসোস্পাজম কেন হচ্ছে? এই যে ভ্যাসোডাইলেটর গুলা এবং ভ্যাসোকনস্ট্রিকশনের মধ্যে ইমব্যালেন্সের কারণে। তাহলে আমি আপনাদের শুরুতে বলেছিলাম ইটিওপ্যাথোলজির যে প্রি এক্লাম্পসিয়া ইজ ডিউ টু এন্ডোথেলিয়াল ডিসফাংশন অ্যান্ড কি বলেছিলাম? এন্ডোথেলিয়াল ডিসফাংশন অ্যান্ড ভ্যাসোস্পাজম। তো আমরা এই যে কজটা পেয়ে গেলাম কেন, যদিও এটা আননোন ইটিওলজি, স্টিল এটা হচ্ছে আপনার মেকানিজম। আমি এখন রিপিট করি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। দেখেন, প্রথমেতে বলেছি নর্মাল প্রেগনেন্সি। নর্মাল প্রেগনেন্সিতে আপনার প্রথম যে ইনভেশনটা হয় ট্রফোপ্লাস্টিক, সেটা ডেসিডুয়াতে হয় প্রথম ট্রাইমেস্টারে। দ্বিতীয় ট্রাইমেস্টারে গিয়ে আপনার মায়োমেট্রিয়াম ইনভেট করার কারণে ওখানে যে স্পাইরাল আর্টারিটা থাকে, যার স্পাইরাল আর্টারিগুলো টর্চার্স হয়, ডিস্টেন্ডেড হয় এবং সেটা একটা লো রেজিস্ট্যান্স, লো প্রেশার এবং হাই ফ্লো সিস্টেম অ্যাক্টিভেট করে ইন নর্মাল প্রেগনেন্সি। কিন্তু প্রি এক্লাম্পসিয়াতে হয় কি, ডেসিডুয়া পর্যন্ত ফার্স্ট ট্রাইমেস্টারে ট্রফোপ্লাস্টিক ইনভেশন হয়, দ্যাট ইজ ওকে, বাট সেকেন্ড ওয়েভ মানে যে সেকেন্ড ট্রাইমেস্টারে যে আমার মায়োমেট্রিয়ামে যাবে সেটা হয় না, যার কারণে যে স্পাইরাল যে আর্টেরিয়ালগুলো আছে এই স্পাইরাল আর্টেরিয়ালগুলো টর্চার্স হতে পারে না এবং আপনার ইউটেরো প্লাসেন্টাল বেডে ব্লাড সাপ্লাই কমে যায় এবং ফিটো প্লাসেন্টাল একটা ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করে। এটা গেল নাম্বার 1। 2 নম্বরে আসেন, সাধারণত নর্মাল প্রেগনেন্সিতে অ্যানজিওটেনসিন 2 রিলিজ হয়, যেটা কিনা প্লাসেন্টার অ্যানজিওটেনসিনোজেন এনজাইম দিয়ে ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। অ্যানজিওটেনসিন 2 কিন্তু ভ্যাসোস্পাজম করে। তো নর্মাল প্রেগনেন্সিতে অ্যানজিওটেনসিন 2 কে দমায় রাখে কে? অ্যানজিওটেনসিনোজেন প্লাসেন্টা আর কি। এরপরে নর্মাল প্রেগনেন্সিতে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 অ্যান্ড নাইট্রিক অক্সাইড অনেক বেশি রিলিজ করে, যেটা কিনা আমার একটা পোটেন্ট ভ্যাসোডাইলেটর। সো সবকিছুর মিক্সড যে ইফেক্টটা, সবকিছু মিলাই কিন্তু আপনার সুন্দর মতো একটা ভ্যাসোডাইলেটর এফেক্ট প্রডিউস হচ্ছে, যার কারণে আপনার বিপিটা সবসময় কন্ট্রোলে থাকে নর্মাল প্রেগনেন্সিতে। কিন্তু প্রি এক্লাম্পসিয়াতে কি হচ্ছে, আমার এই ইনফ্ল্যামেটরি যেসব মিডিয়েটরগুলো আছে সেগুলোর মধ্যে একটা ইমব্যালেন্স ফর্ম করে। লাইক আপনার অ্যানজিওটেনসিন 2 কে যে অ্যানজিওটেনসিনোজেন দমায় রাখতো বা কমায় রাখতো, সেটার একটা সেটার ইফেক্ট চলে যায়, যার কারণে অ্যানজিওটেনসিন 2টা অনেক বেড়ে যায়। দ্বিতীয়ত প্রোস্টাগ্ল্যান্ডিন I2 আর নাইট্রিক অক্সাইড কমে যায়। তৃতীয়ত এন্ডোথেলিন নামে আরেকটা পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর বেড়ে যায়। তাহলে বেড়ে যাচ্ছে কি? অ্যানজিওটেনসিন 2, বেড়ে যাচ্ছে হচ্ছে এন্ডোথেলিন 1 এবং কমে যাচ্ছে কি? আর আমার ভ্যাসোডাইলেটরগুলো কমে যাচ্ছে, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 আর নাইট্রিক অক্সাইড কমে যাচ্ছে। তাহলে বেড়ে যাচ্ছে হচ্ছে আমার হলো অ্যানজিওটেনসিন 2, আর বেড়ে যাচ্ছে থ্রম্বোক্সিন A2 এবং এন্ডোথেলিন 1, যেগুলো কিনা ভ্যাসোস্পাজম করে, এগুলো বেড়ে যাচ্ছে। উল্টা যেগুলো ভ্যাসোডাইলেটর সেগুলো কমে যাচ্ছে। তো এই কারণে আপনার কিন্তু অবশ্যই যেটা বুঝতে হবে যে ভ্যাসোকনস্ট্রিক্টরগুলো বেড়ে গিয়ে ভ্যাসোডাইলেটর যদি কমে যায় তাহলে ডেফিনেটলি ভ্যাসোস্পাজম হবে এবং এই জন্য আমার প্রি এক্লাম্পসিয়া হবে, বিপি হাই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মেইন কজ। তাহলে এন্ডোথেলিয়াল ডিসফাংশন আর হচ্ছে ডিউ টু অক্সিডেটিভ স্ট্রেস আর ইনফ্ল্যামেটরি মিডিয়েটরগুলোর ইমব্যালেন্সের কারণে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে ভ্যাসোস্পাজম।
তো এই যে এন্ডোথেলিয়াল ডিসফাংশন ভ্যাসোস্পাজম ইজ দ্য মেইন কজ অফ প্রিএক্লাম্পসিয়া। এবার দেখেন ইডেমা কেন হচ্ছে। ইডেমা এবং আপনার প্রোটিনিউরিয়া দুইটার কজ একই, সেটা হচ্ছে যে ইনক্রিজ ক্যাপিলারি পারমিয়াবিলিটি। লাইক আমার ব্লাড ভেসেলের ক্যাপিলারি পারমিয়াবিলিটি এত বেড়ে যায় যে ভেতর থেকে আপনার প্রোটিনগুলো বের হয়ে যাচ্ছে, এবং ভেতর থেকে যদি প্রোটিনগুলো বের হয়ে যায় তাহলে ডেফিনেটলি আপনার প্রোটিনগুলো অনেক বেশি বেরিয়ে গেলে আপনার ইডেমা হবে। এবং সাথে ইডেমার সাথে প্রোটিন যেহেতু বের হয়ে যাচ্ছে সেহেতু আপনার ওই একই জিনিস, এর জন্য তো ইডেমা হচ্ছে, ঠিক একই কারণে আপনার কিন্তু ওই যে রেনাল টিউবুলে কিন্তু রেনাল যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয় ওই গ্লোমেরুলার ইপিথেলিয়াম গুলারও পারমিয়াবিলিটি বেড়ে গিয়ে প্রোটিন লিক করবে এবং প্রোটিনিউরিয়া হবে। তাহলে বোঝা গেল দুইটা সেম কজ, যে ইনক্রিজ ক্যাপিলারি পারমিয়াবিলিটি। দেখেন লাল করে আমি দিয়েছি যে এটাও ইনক্রিজ ক্যাপিলারি পারমিয়াবিলিটি, এটাও ইনক্রিজ ক্যাপিলারি পারমিয়াবিলিটি, দুইটার কজেই হচ্ছে ওইখানে ইডেমা হচ্ছে, এখানে প্রোটিনিউরিয়া হচ্ছে। এরপর আসেন ভেরি ইম্পর্টেন্টলি হেল্প সিনড্রোম। একটা প্রি এক্লাম্পসিক পেশেন্ট যখন আপনার কাছে আসবে তখন আমরা অবশ্যই তার লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট এবং তার ব্লাড ফাংশন এবং তার এই যে ডিআইসি মানে এফডিপি ডি ডাইমার এগুলো আমরা করতে দিই। কেন করতে দিই? কারণ টু এক্সক্লুড হেল্প সিনড্রোম। হেল্প মানে কি? HELLP মানে হিমোলাইটিক লো লিভার এনজাইম, মানে হচ্ছে এটা হচ্ছে আপনার লো প্লাটিলেট। এক নাম্বার হচ্ছে হিমোলাইসিস এলিভেটেড লিভার এনজাইম, ই দিয়ে এলিভেটেড লিভার এনজাইম, সাথে হচ্ছে এলপি মানে লো প্লাটিলেট কাউন্ট। এটা হচ্ছে পুরোটাকে আমরা একসাথে বলছি হেল্প সিনড্রোম। দেখেন অ্যাক্রোনিম ফর this is an acronym for hemolysis H, elevated liver enzyme EL and low platelet P। এগুলো আপনাকে জানতে হবে। হেল্প সিনড্রোমে মে ডেভেলপ ইভেন উইদাউট ম্যাটারনাল হাইপারটেনশন ছাড়াও ডেভেলপ করতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট আপনাকে জানতে হবে যে এই জন্য আমরা লিভার ফাংশন টেস্ট AST LT এগুলো দিয়ে থাকি এবং সাথে পেশেন্টের ক্রিয়েটিনিন দেই, এফডিপি ডি ডাইমার এগুলো দিয়ে থাকি এবং হচ্ছে তার সিবিসি করতে দেই। এগুলো আমাদের জানতে হয় কারণ সে পেশেন্টটা হেল্প সিনড্রোমের দিকে যাচ্ছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য। মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া ইজ দ্য হলমার্ক অফ হেল্প সিনড্রোম। মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া ইজ দ্য হলমার্ক অফ হেল্প সিনড্রোম। ওকে, দেখেন এখানে কিন্তু ওইটাই বলেছি যে এই যে মেইন কজ হচ্ছে আপনার এটিওপ্যাথির যে বইয়ের একটা ছবি এন্ডোথেলিয়াল ডিসফাংশন আর ভ্যাসোস্পাজম, এখানে ওইগুলোই সব লেখা। এই যে ক্লিনিক্যাল টাইপ, এখন আসেন ক্লিনিক্যাল টাইপ। সিভিয়ার হতে পারে প্রিএক্লাম্পসিয়া ও নন সিভিয়ার হতে পারে। সিভিয়ার কখন বলবেন? যদি বিপি আপনার 140/90 এর বেশি হয় কিন্তু এই 160/110 এর নিচে। আমরা সাধারণত 110 এর উপরে গেলে কিন্তু পেশেন্টকে সব ইনজেক্টেবল অ্যান্টি হাইপারটেনসিভ দিই, নালে ম্যাগনেসিয়াম সালফেট তো দিবই টু অ্যাভয়েড কনভালশন, বাট অ্যান্টি হাইপারটেনসিভগুলো সব ইনজেক্টেবল দিব যদি পেশেন্টের ডায়াস্টোলটা 110 এর বেশি থাকে। তো এই পেশেন্টের যদি কোনো পেশেন্টের 160/110 এর নিচে বিপি থাকে, হ্যাঁ, তাহলে আমরা এটাকে বলি নন সিভিয়ার। সিভিয়ার কখন বলবো? যদি বিপি এর চেয়ে বেশি থাকে, সাথে পেশেন্টের অনেক সিমটম থাকে লাইক ইডেমা, ব্লারিং অফ ভিশন, হেডেক, হ্যাঁ এগুলো যদি থাকে, পিগাস্টিক পেইন, তাহলে আমরা এই পেশেন্টকে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া বলবো। এই যে এক্লাম্পসিয়া একটু আগে বললাম না, যদি আপনার প্রিএক্লাম্পসিয়ার সাথে কনভালশন থাকে তখন আপনি এটাকে এক্লাম্পসিয়া বলবেন। এখন কথা হচ্ছে এটাকে কি বলে? জেনারেলাইজ টোনিক ক্লোনিক কনভালশন। জেনারেলাইজ টোনিক ক্লোনিক কনভালশন। কনভালশন কেসেস দেখেন অ্যানোক্সিয়াস সেন্ট্রাল ডিসআরিথমিয়া, সেরিব্রাল ইডেমা, রিলিজ অফ গ্লুটামেট অ্যান্ড লস অফ। কেন হচ্ছে আমার কনভালশনের কজগুলো একটু জেনে রাখেন, এইসব কজে আমার কনভালশন হচ্ছে। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে এর 4টা স্টেজ। সেটা হচ্ছে প্রি মনিটরি স্টেজ, যেটা 30 সেকেন্ডের মধ্যে থাকে, পেশেন্ট এই সময় অজ্ঞান থাকে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে টোনিক স্টেজ, যেটা কিনা 30 স্টেজের মধ্যে থাকে এবং পেশেন্ট সাধারণত এই সময় টোনিক স্পাজমে চলে যায় হোল বডি। এবং টাং বাইট হয় কখন? এটা ইম্পর্টেন্ট। টাং বাইট হয় হচ্ছে, দেখেন আমি রেড মার্ক করে দিয়েছি, ক্লোনিক স্টেজে আমার টাং বাইট হয় এবং এই স্টেজটা আমার 1 থেকে 4 মিনিটের মতো থাকে এবং এই সময় হয় কি প্রোদিবালস্টেন মিক্সচার রিলিজ হয়, স্টেজ অফ কোমা। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল। অ্যান্টি হাইপারটেনসিভ সেফ ইন প্রেগনেন্সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আপনারা সবাই জানেন আমরা প্রথমে পেশেন্টদেরকে আগে সারডোপা দিতাম, যেটা আলফা মিথাইল ডোপা। এখন আমরা সাধারণত সারডোপা ইউজ করি না, আমরা ল্যাবেটা দিই। ল্যাবেটা হচ্ছে ল্যাবেটোলল, কিন্তু ল্যাবেটোলল আমরা যদি কোনো পেশেন্টের কোনো ব্রঙ্কিয়াল অ্যাজমা উইথ প্রেগনেন্সির পেশেন্ট থাকে তাহলে ডেফিনেটলি ল্যাবেটোলল দিতে পারবো না, হাইড্রালাজিন দিব অথবা নিফিডিপিন দিব। তো আমরা সাধারণত পেশেন্টদেরকে ল্যাবেটা কখন দেই? ওরালি দিয়ে স্টার্ট করি, কিন্তু যদি বিপি 160/110 অর মোর হয় তাহলে আমরা ইনজেক্টেবল ল্যাবেটা দিয়ে স্টার্ট করি। আগে সারডোপা দিত, বাট নাওয়াডেজ সারডোপা ইজ নট সো কমন, এটা খুবই কম দিচ্ছে এখন, ল্যাবেটাই দেয়। আচ্ছা, এ হলো আমার
ওভারঅল আপনার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে আমরা কিন্তু পেশেন্টকে সাধারণত বিপির পেশেন্ট, এক্লামশিয়ার পেশেন্ট আসলে কিন্তু আমরা একটা নালেপসিনের ফার্স্ট বোতল রানিং দিই, তারপর 2 থেকে 7 নম্বর বোতল মেনটেনেন্স ডোজে চলে, সেটা কিন্তু আমরা দিয়ে থাকি। কিন্তু কথা হচ্ছে আমরা নালেপসিন দিলেই হবে না, অবশ্যই এনশিওর করতে হবে পেশেন্টকে নালেপসিন দেওয়ার আগে যে ওর ক্যাথেটার করা আছে কিনা। কেন? কারণ আমার অবশ্যই দেখতে হবে পেশেন্টের যদি নালেপসিন বা ম্যাগনেসিয়ামের টক্সিসিটি হয় তখন ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হয়, তাই না? ওটার হচ্ছে অ্যান্টিডট। তো আমরা সাধারণত কিভাবে বুঝবো যে পেশেন্টের টক্সিসিটি হচ্ছে, যে পেশেন্টের আপনার ডিপ টেন্ডন রিফ্লেক্স দেখতে হবে, রেসপিরেটরি রেট দেখতে হবে, ইউরিনারি আউটপুট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে পেশেন্ট আপনার ম্যাগনেসিয়াম টক্সিসিটিতে যাচ্ছে কিনা সেটা জানার জন্য আমার ইউরিন আউটপুট দেখতে হবে, স্যাচুরেশন মনিটরিং করতে হবে। ম্যানেজমেন্ট যদি হয়েই যায় তাহলে আমরা অবশ্যই স্টপ করে আমরা জানি ক্যালসিয়াম গ্লুকোনেট আমাদের রুলস অফ 10 যে 10% 10 মিনিট ধরে 10 ml দিব, এটাই হচ্ছে আমার ক্যালসিয়াম গ্লুকোনেট। কেমন? আচ্ছা, এই ছিল আমার ওভারঅল মায়ের যত প্রবলেম নিয়ে এতক্ষণ বললাম। এখন আসে নিউবর্নের প্রবলেম। এগুলো সবই ছিল ক্লিনিক্যাল। জিডিএম এটাও খুব কমন, থাইরয়েড ইন প্রেগন্যান্সি, হাইপোথাইরয়েড খুবই কমন, এসএলই একটু কম কমন, এক্লামশিয়া প্রিক্লামশিয়ার কথা নাই বা বলি, এতটাই কমন, খুবই কমন। তো এ ছিল আমার ম্যাটারনাল কন্ডিশনগুলা এবং এগুলো সবই ক্লিনিক্যাল ওরিয়েন্টেড। এখন আসেন জন্ডিস ইন নিউবর্ন। এখান থেকে আমরা কি পড়বো? যেমন আমাদের কিন্তু আমার স্পেশালি ফেজের পরীক্ষায় নিউবর্ন জন্ডিসের একটা প্রশ্ন, একটা কাউন্সিলিং আসছিল। আমরা সবাই জানি জন্ডিস আমরা কখন বলবো। এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি আপনাদেরকে একটু হাইলাইট করব, যে আমরা সাধারণত জন্ডিসটা একটা বাচ্চার ক্ষেত্রে ফিজিওলজিক্যাল কখন বলবো, প্যাথোলজিক্যাল কখন বলবো, যেটা আপনাদের এসবিএ তে প্রশ্ন আসছে এবং আসবে, যে আপনি কখন এই পেশেন্টটাকে বলবেন যে সে হচ্ছে ক্লিনিক্যালি জন্ডিস অর নট। দেখেন, yellow discoloration of the skin and the mucosa is caused by accumulation of excess of bilirubin in the tissue and plasma, এবং সেখানে দেখা যাচ্ছে ভ্যালু হচ্ছে more than 15 মিলিগ্রাম পার ডেসিলিটার is considered severe। এটা তো আপনারা সবাই জানেন, এই যে সিস্টেমটা, প্রথমে আরবিসি ভাঙে, আরবিসি ভেঙে বিলিভার্ডিন হয়, বিলিভার্ডিন পরে বিলিরুবিন হয়, এই বিলিরুবিনকে পরবর্তীতে অ্যালবুমিন নিয়ে যায় লিভারে টু কনজুগেট করে বিলিরুবিন কে কনজুগেট কে করে, বিলিরুবিনের যে এনজাইম আছে সেই এনজাইমটাকে ওকে কনজুগেট করে। কেন আমরা কনজুগেট বিলিরুবিন আমার দরকার? বিলিরুবিন আপনারা সবাই নিশ্চয়ই ব্লাড ফিজিওলজিতে এগুলো সবই ডিটেলস পড়েছেন। বিলিরুবিন কনজুগেট করতে হবে কারণ আনকনজুগেটেড বিলিরুবিন ওয়াটার সলিউবল না, এর জন্য আমার বডি থেকে বিলিরুবিনকে যদি এক্সক্রিট করতে হয় তাহলে ডেফিনেটলি আমার বিলিরুবিনকে কনজুগেট করতে হবে। তো কনজুগেট যদি আমি করতে চাই বিলিরুবিনকে, ডেফিনেটলি আমার বিলিরুবিনকে যদি আমি বডি থেকে এক্সক্রিট করতে চাই তাহলে আমার বিলিরুবিনকে কনজুগেট করা লাগবে। এই কনজুগেট বিলিরুবিনটা হচ্ছে কোথায়? লিভারে এই কনজুগেশনটা হচ্ছে। তো এরপরে কনজুগেট বিলিরুবিনটা কোথায় যাচ্ছে? আমার গাটে গিয়ে কিছু পোর্শন আমার স্টুল দিয়ে, কিছু পোর্শন ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে এবং বাকি পোর্শনটা এন্টারোহেপাটিক সার্কুলেশন দিয়ে আবার চলে যাচ্ছে লিভারে। কেন যাচ্ছে? কারণ গাটের মধ্যে কিছু এনজাইম থাকে যেটা কনজুগেট বিলিরুবিনকে আনকনজুগেটেড করে ফেলে। ওই যে আনকনজুগেটেড হয়ে গেলে ওটা তো আর এক্সক্রিটেড হতে পারবে না। সো এই যেটুকু পোর্শন আনকনজুগেটেড হয়ে যায় সেটা আবার এন্টারোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে লিভারে যায় এবং লিভারে গিয়ে কনজুগেশন হয়ে আবার ব্যাক করে। এটাই হচ্ছে আপনার এই সোর্সটা এবং সাইকেল। সো এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। তো এইসব জায়গাগুলোতে যদি আমার হ্যাম্পার হয়, কোনো জায়গায় ধরেন যদি অ্যালবুমিন বিলিরুবিনকে লিভারে নিয়ে যেতে না পারে তাহলে কিন্তু আপনার জন্ডিস হবে। আবার লিভারে অ্যালবুমিন বিলিরুবিন গেল কিন্তু কনজুগেশন হচ্ছে না, তাহলে আপনার কিন্তু জন্ডিস হবে। আবার বিলিরুবিন কনজুগেশন হচ্ছে ঠিকই, কিন্তু আপনার হচ্ছে যে গাটে গিয়ে আবার আনকনজুগেটেড হয়ে যাচ্ছে, এই কারণেও আপনার বডিতে জন্ডিস হতে পারে। তাহলে মোট কারণ হচ্ছে আপনার, মেইন কারণ হচ্ছে জন্ডিস হওয়ার, সেটা হচ্ছে যে এই যে বিলিরুবিনগুলো আমার বডি থেকে এক্সক্রিয়েশন হওয়ার কথা সেগুলো যদি আমার বডি থেকে বের না হতে পারে তোই তো জন্ডিস হবে, তাই না? তো এই যে কখন আমার বডি থেকে বের হবে না? যখন বিলিরুবিনগুলো আবার আনকনজুগেটেড হয়ে যাবে তখন। তাহলে কি আমাদের বডিতে হাইপার বিলিরুবিনিমিয়া আর কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া হতে পারে? হ্যাঁ পারে। সেটাও কিছু কিছু কন্ডিশন আছে যখন আমার বিলিরুবিন কনজুগেশন হওয়ার সত্ত্বেও বডি থেকে এক্সক্রিয়েশন হয় না। সো ওভারঅল আমার প্যাথোলজিক্যাল জন্ডিস, আপনারা সবসময় মনে রাখবেন প্যাথোলজিক্যাল জন্ডিস মানে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া, মানে আনকনজুগেটেড গুলাই প্যাথোলজিক্যাল জন্ডিস করে। তো আসেন এখন আমাদের জানতে হবে কোনটা ফিজিওলজিক্যাল কোনটা প্যাথোলজিক্যাল। এই যে এখানে হচ্ছে সবই বলা আছে, আপনারা জানেন যে বিলিরুবিন হচ্ছে আপনার কনজুগেটেড হয় লিভারে এবং কিসের মাধ্যমে হয়? গ্লুকুরোনিন ট্রান্সফারেন্স এনজাইম দিয়ে। সো কিছু কনজুগেটেড বিলিরুবিন হচ্ছে ওয়াটার সলিউবল, জানেন একটু আগে বললাম, নন টক্সিক, আর আনকনজুগেটেড হচ্ছে টক্সিক, আর এরা হচ্ছে নিউরোনাল ডিসফাংশন করে, ডেথও করে, যেমন কার্নিকটেরাস।
তো আসেন আমাদের যেটা জানতে হবে, যেটা ইম্পর্টেন্ট, ফিজিওলজিক্যাল জন্ডিস কখন বলবো। ফিজিওলজিক্যাল জন্ডিস কখনোই আপনার ফার্স্ট ডেতে অ্যাপিয়ার করবে না, এটা অলওয়েজ সেকেন্ড এবং থার্ড ডেতে অ্যাপিয়ার করবে, এবং এটা নিজে নিজে ডিসঅ্যাপিয়ার করবে 7 থেকে 10ম দিনে। আমরা সাধারণত মাকে কি বলি, আমরা মাকে বলি যে আপনি বাচ্চাকে ফ্রিকোয়েন্ট ব্রেস্ট ফিডিং করবেন এবং সাথে সাথে বাচ্চাকে একটু সানলাইট এক্সপোজ করেন, তখন আপনার হয় কি যে ফিজিওলজিক্যাল ইডেমা হবে, সরি ফিজিওলজিক্যাল জন্ডিস হয়। তাহলে ফিজিওলজিক্যাল আপনার কাছে যদি এসবি আসে যে এরকম একটা বাচ্চা নিয়ে আসছে এবং বাচ্চার হচ্ছে গিয়ে 72 ঘন্টার মধ্যে জন্ডিস ডেভেলপ করছে, 72 ঘন্টা মানে কিন্তু থার্ড ডে, সো থার্ড ডেতে যদি জন্ডিস অ্যাপিয়ার করে তাহলে ডেফিনেটলি ইট ইজ ফিজিওলজিক্যাল জন্ডিস, ইটস নট প্যাথোলজিক্যাল। কিন্তু উইদিন 24 আওয়ার্স এর মধ্যে যদি অ্যাপিয়ার করে তাহলে এটা হচ্ছে আপনার প্যাথোলজিক্যাল জন্ডিস, ঠিক আছে। দেখেন এখানে বলছে লেভেল হচ্ছে 6 to 8 মিলিগ্রাম পার ডিএল অন থার্ড ডে, আর রাইজ অফ আনকনজুগেটেড সেরাম বিলিরুবিন টু 12 মিলিগ্রাম পার ডিএল ইজ ইন দ্য ফিজিওলজিক্যাল রেঞ্জ। সো আপনাকে জানতে হবে ফিজিওলজিক্যাল রেঞ্জটা কি। এখন আসেন এই যে আমার এক্সেসিভ বিলিরুবিন প্রোডাকশন হচ্ছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে মানে ফিজিওলজিক্যাল জন্ডিসের কারণ কি, এর একটা মূল কারণ মনে রাখেন যে লিভারটা ইম্যাচিউর থাকে। বাচ্চাদের লিভার ইম্যাচিউর থাকে বলেই কিন্তু আমার বিলিরুবিন প্রোডাকশন অনেক বেশি এক্সেসিভ হয়। কেমন? তাহলে বাচ্চাদের যেহেতু আপনার মানে অনেক বেশি লিভারটা, যদি আপনাকে বলে একটা কমন কজ বলতে, তাহলে বলবেন হচ্ছে রেড সেল ভলিউম, আর যে রেড সেলের যে লাইফ স্প্যান ছোট সেটা আপনি বলবেন। তাহলে ইনক্রিজ রেড সেল ভলিউম পার কেজি মানে হচ্ছে আমরা যারা অ্যাডাল্ট আছি আমাদের রেড সেলের লাইফ স্প্যান হচ্ছে 120 ডেজ, আর যারা হচ্ছে যে আপনার যাদের লাইফ স্প্যান ছোট মানে বাচ্চাদের ক্ষেত্রে লাইফ স্প্যান কম 80 দিন, তাহলে হচ্ছে এই জন্য বেশি বেশি করে লাইসিস হয়, বেশি বেশি করে বিলিরুবিন আসে এবং জন্ডিস হয়, এটা একটা কজ। আর মেইনলি যে কজটা লিভার ইম্যাচিউর থাকে, দেখেন এই যে ডিক্রিজ কনজুগেশন অফ বিলিরুবিন, কেন? এই যে এই এনজাইমটা কম থাকে বাচ্চাদের, আবার হচ্ছে যে ইনক্রিজ এন্টারহেপাটিক সার্কুলেশন, বাচ্চাদের আবার যে গাট মোটিলিটি হচ্ছে আপনার আপনার ডিক্রিজ গাট মোটিলিটি হয়, হাই লেভেল অফ ইন্টেস্টিনাল হচ্ছে যে গ্লুকোরানিডেস, এরপরে দেখেন ডিক্রিজড হেপাটিক এক্সক্রিশন অফ বিলিরুবিন, আর হচ্ছে যে বিলিরুবিন যে বডি থেকে যে এক্সক্রিট করবে লিভার সেটাও কিন্তু কমে যায়। আমি আগেই বলেছি যে আপনাদের লিভার একটু ইম্যাচুর থাকে বলেই কিন্তু মেইনলি জন্ডিস গুলো হয়। দেখেন তার মানে হচ্ছে যে প্রথমত রেড সেলের লাইফ স্প্যান কম থাকে 1 নাম্বার, 2 নাম্বার আপনার কনজুগেশনটা একটু প্রবলেম হচ্ছে, 3 নাম্বার এন্টারহেপাটিক যে সার্কুলেশনটা আছে ওটা ইনক্রিজ করে যায়, এবং হচ্ছে যে হেপাটিক যে এক্সক্রিশন অফ বিলিরুবিন থাকে ওটা বেড়ে যাচ্ছে, ওটাও কমে যাচ্ছে। তাহলে লিভার ইম্যাচুরিটির কারণেই কিন্তু এত কিছু হচ্ছে। তাহলে যদি আপনাকে একটা কজ বলতে বলে কোয়েশ্চেনে, তাহলে আপনি বলবেন শর্ট লাইফ স্প্যান অফ আরবিসি ইজ দ্য কজ অফ ফিজিওলজিক্যাল জন্ডিস। এখন আসেন এটার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট আমার লাগবে না, আমি আগেই বলেছি বাচ্চাকে মাকে বলবো যে আপনি বাচ্চাকে নিয়ে টেনশন করবেন না, একটু বেশি বেশি করে ফ্রিকোয়েন্ট ফিড দিবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে এতক্ষণ বললাম ফিজিওলজিক্যাল, যেটা কিনা আমার সেকেন্ড থেকে থার্ড দিনে অ্যাপিয়ার করে। এখন আসেন প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল জন্ডিসের কজ কি? প্যাথোলজিক্যাল জন্ডিসের কজের মধ্যে প্রথমে আসতেছে আপনার অনেক বেশি রেড সেল হিমোলাইসিস হবে, অনেক বেশি রেড সেল হিমোলাইসিস হবে। প্রথমে আমার কজ দেখেন যে যদি বেশি বেশি করে আরবিসি ভাঙে তাহলে কিন্তু আপনার বিলিরুবিন বেড়ে যাবে। এখন কথা হচ্ছে কেন আমার বেশি বেশি আরবিসি ভাঙবে? বিভিন্ন প্যাথোলজিক্যাল ডিজিজ কন্ডিশন আছে যার কারণে আপনার ভাঙতে পারে। প্রথমত বাচ্চার কিছু হিমোলাইটিক ডিজিজ হতে পারে, এর জন্য বেশি বেশি আরবিসি ভাঙতে পারে। দ্বিতীয়ত সেপসিস হতে পারে, ব্লাড এক্সট্রাভাসেশন হতে পারে। তাহলে চলেন হিমোলাইটিক ডিজিজগুলো একটু জেনে আসি, এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যে কোনটা ইমিউন হিমোলাইসিস, কোনটা ইনহেরিটেড আরবিসি ডিসঅর্ডার, কোনটা অ্যাকোয়ার্ড হিমোলাইসিস। সো এই দেখেন যে ইমিউন হিমোলাইসিসের মধ্যে সব ইনকম্প্যাটিবিলিটিগুলো আছে, সাথে ইনহেরিটেডের মধ্যে আপনার আরবিসি, হ্যাঁ, তারপর যে গ্লুকোজ সিস ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি এগুলো আছে, হিমোগ্লোবিনোপ্যাথিস গুলো আছে। আর অ্যাকোয়ার্ড হিমোলাইসিসের মধ্যে আপনার পড়তেছে দেখেন ইনফেকশন, ডিআইসি, অ্যাকোয়ার্ড ট্রান্সফিউশন হিমোলাইসিস এগুলা। সো হিমোলাইটিক ডিজিজগুলোর কারণে কিন্তু আপনার বেশি আরবিসি ভাঙতে পারে, এবং বেশি বেশি আরবিসি ভাঙলে আপনার কিন্তু জন্ডিস হবে। দ্বিতীয়ত থাকে দেখেন সেপসিস, সেপসিসের কারণে আপনার জন্ডিস হতে পারে, তার বাচ্চার জন্ডিস হয়। শান্ত কিন্তু নিওনেটাল সেপসিস থেকে জন্ডিস হয়, এটা খুবই কমন। এরপরে ব্লাড এক্সট্রাভাসেশন জন্য হতে পারে। তাহলে প্রথম যে ব্রড হেডিংটা গেল প্যাথোলজিক্যালে, সেটা হচ্ছে যদি আপনার আরবিসি বেশি বেশি করে ভাঙে তো জন্ডিস হতে পারে। যেমন কেন আরবিসি বেশি 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 করে ভাঙবে? যদি বাচ্চার হিমোলাইটিক ডিজিজ হয়, এই যেগুলো যদি হয় তাহলে আরবিসি বেশি করে ভাঙবে, যদি সেপসিস হয়, যদি ব্লাড এক্সট্রাভাসেশন হয় তাহলে। এরপরে আসেন যদি লিভারে বিলিরুবিন গেল কিন্তু কনজুগেশন না হয় তো
গ্যাসে কিন্তু কনজুগেশন হচ্ছে না। কেন কনজুগেশন না হতে পারে? দেখেন এইসব সিনড্রোমের জন্য: ক্রিগলার নেজার সিনড্রোম, গিলবার্ট সিনড্রোম, প্রিটার্ম বেবি উইথ ইম্পেয়ার্ড লিভার ফাংশন। সো এইসব কারণে কিন্তু আপনার হচ্ছে কনজেনিটাল ডেফিসিয়েন্সি হতে পারে। এর পরের যে ব্রড হেডিং সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক জন্ডিস। সেটা কি? ব্রেস্ট মিল্কে একটা স্টেরয়েড 3A নামে এক ধরনের স্টেরয়েড থাকে, যেটা আপনার ওই যে এনজাইমটা যেটা আমার বিলিরুবিনকে কনজুগেট করে, যে গ্লুকুরোনিল ট্রান্সফারের যে এনজাইমটা, ওই এনজাইমটাকে আপনার ইনহিবিট করে ফেলে। এই কারণে আপনার এই অ্যাক্টিভিটি অফ এনজাইম গ্লুকুরোনিল ট্রান্সফারেজ ইজ ইনহিবিটেড বাই স্পেসিফিক স্টেরয়েড 3A। এই স্পেসিফিক স্টেরয়েডটা কিন্তু ওই অ্যাক্টিভিটিটাকে কমায় দেওয়ার কারণে কিন্তু আপনার অনেক সময় ব্রেস্ট মিল্ক জন্ডিস হতে পারে। তার মানে কি দেখলেন? যে ব্রেস্ট মিল্কে এক ধরনের স্টেরয়েড থাকে যেটা ওই এনজাইমটাকে ইনহিবিট করে, দ্যাট ইজ ওয়াই আপনার হচ্ছে লিভারে কনজুগেশন হচ্ছে না। এই কনজুগেশন না হওয়ার কারণে জন্ডিস হচ্ছে। ঠিক আছে? এরপরে দেখেন আরেকটা আছে ব্রেস্ট মিল্ক জন্ডিস, আর হচ্ছে ব্রেস্ট মিল্ক জন্ডিস মে রিকার ইন 70% অফ ফিউচার প্রেগন্যান্সি। আরেকটা আছে ব্রেস্ট ফিডিং জন্ডিস। সেটা কি? যে ব্রেস্ট ফিডিং জন্ডিস হচ্ছে যদি আমি বাচ্চাকে দুধ কম খাওয়াই, তাহলেও কিন্তু তার আমরা জানি যে বাচ্চার যদি আপনার গাটের মধ্যে, হ্যাঁ, গাটে ইন্টারোহেপাটিক সার্কুলেশন মানে গাট মোটিলিটি যদি কম থাকে, ধরেন একটা জায়গায় গাট মোটিলিটি কম হলেই কিন্তু ওখানে বিলিরুবিনগুলো বেশি বেশি করে সার্কুলেশনে যাবে, মানে ইন্টারোহেপাটিক সার্কুলেশনে যাওয়ার চান্স বেড়ে যায়। কারণ যত বেশি গাট মোটাইল হবে ও তত বিলিরুবিনগুলোকে এক্সক্রিট করবে বডি থেকে, তাই না? কিন্তু যদি আমার হচ্ছে যে গাট মোটিলিটি আমার কমে যায়, যেহেতু আমি বাচ্চাকে কম খাওয়াচ্ছি, ফিডিং কম দিচ্ছি, তাহলে ওর গাট মোটিলিটি কমে যাবে। গাট মোটিলিটি যদি কমে যায় তাহলে কিন্তু বেবি কি হবে? এন্টারোহেপাটিক সার্কুলেশন গুলো বেড়ে যাবে। এই এন্টারোহেপাটিক সার্কুলেশন বেড়ে যাবে এবং বেশি বেশি করে আপনার জন্ডিস হবে। তাহলে এটা বুঝলেন একটা ব্রেস্ট মিল্ক জন্ডিস। ব্রেস্ট মিল্ক থেকে এক ধরনের স্টেরয়েড আসে যেটা গ্লুকুরোনিন ট্রান্সফারেজকে ইনহিবিট করে। এই গ্লুকুরোনিন ট্রান্সফারেজ তো জানেনই আমার বিলিরুবিনকে কনজুগেট করতে হেল্প করে। সো এই যদি গ্লুকুরোনিন ট্রান্সফারেজকে ব্রেস্ট মিল্ক সাপ্রেস করার কারণে আমার যে জন্ডিসটা হচ্ছে সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক জন্ডিস। আর ব্রেস্ট ফিডিং জন্ডিসটা কি? বাচ্চাকে আমি ব্রেস্ট ফিড কম করছি, যার কারণে লেস ফিডিং এর কারণে ওর মোটিলিটি, গাট মোটিলিটি কমে যাচ্ছে। গাট মোটিলিটি কমে যাওয়ার কারণে এন্টারহেপাটিক সার্কুলেশন বেড়ে যাচ্ছে এবং বেশি বেশি করে বিলিরুবিন বডিতে থেকে যাচ্ছে বলে জন্ডিস হচ্ছে। ঠিক আছে? এরপরে দেখেন মেটাবলিক এন্ডোক্রাইন ডিসঅর্ডার আছে, গ্যালাক্টোজেমিয়া আছে। ব্রেস্ট ফিডিং ইজ কন্ট্রাইন্ডিকেটেড বিকজ অফ হাই ল্যাকটোজ কন্টেন্ট। এই যে আপনার গ্যালাক্টোজেমিয়া, এটা একটা ইনহেরিডিটারি ডেফিসিয়েন্সি অফ এন এনজাইম গ্যালাক্টোজ 1 ফসফেট ইউরিডিনাল ট্রান্সফারেজ, যেটা কিনা আপনার গ্যালাক্টোজকে, যে মিল্ক থেকে যে গ্যালাক্টোজটা আসে সেটা এই যে গ্লুকোজ 1 ফসফেটে ট্রান্সফার করে। এটা হচ্ছে আপনার আরেকটা কজ। যদি ইনক্রিজ এন্টারোহেপাটিক সার্কুলেশন হয়, একটু আগেই আমি বললাম বেবিকে যদি আপনি ফিড কম দেন তাহলে ওর গাট মোটিলিটি কমে যাবে। তাহলে গাট মোটিলিটি কমে গেলে আপনার এন্টারোহেপাটিক সার্কুলেশন বাড়বে। তাহলে গাট মোটিলিটি কেন কেন কমতে পারে? যদি বাচ্চাকে আমি কম খাওয়াই তো কমবে। যদি ডিওডেনাল অ্যাট্রিশিয়া থাকে তাহলে গাট মোটিলিটি কমবে। পাইলোরিক স্টেনোসিস থাকলেও গাট মোটিলিটি কমবে। গাটটা যদি কম মোটাইল থাকে তাহলে গাটের মধ্যে যে বিলিরুবিনগুলো যাবে, হ্যাঁ, সেই বিলিরুবিনগুলো বেশিক্ষণ গাটের মধ্যে থাকবে এবং যদি বিলিরুবিন বেশিক্ষণ গাটের মধ্যে থাকে তাহলে ওটার এন্টারহেপাটিক সার্কুলেশন হওয়ার চান্স বেড়ে যাবে, যার কারণে জন্ডিস হবে। কেমন? এরপরে দেখেন সাবস্টেন্সেস আর ডিসঅর্ডার দ্যাট অ্যাফেক্ট বাইন্ডিং অফ বিলিরুবিন টু অ্যালবুমিন। মানে এই যে অ্যালবুমিন যে বিলিরুবিনকে নিয়ে যাচ্ছে লিভারে, এই সময় যদি কিছু কিছু সাবস্টেন্স থাকে যেগুলো হচ্ছে অ্যালবুমিনকে ওই বিলিরুবিনের সাথে বাইন্ড করতে দেয় না, তখন তো অ্যালবুমিন ও বিলিরুবিনকে লিভারে নিতে পারে না, যার কারণে আপনার কনজুগেশন হয় না। ঠিক আছে? যেমন ধরেন অ্যাসপিরিন, সালফোনামাইড, ফ্যাটি অ্যাসিড, অ্যাসফ্যাক্সিয়া, অ্যাসিডোসিস, সেপসিস, হাইপোথার্মিয়া, এগুলোর কারণে কিন্তু কনজুগেশন হচ্ছে না, তখনও কিন্তু জন্ডিসটা হয়। এই হচ্ছে আপনার ওভারঅল কজ অফ প্যাথোলজিক্যাল জন্ডিস। এখন আমার যেটা জানতে হবে, নন ফিজিওলজিক্যাল জন্ডিস মানে প্যাথোলজিক্যাল জন্ডিস। এখন আমার যেটা মাস্ট টু নো, যে এই পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনাদের জন্য মাস্ট টু নো ইনফিনিটি স্টার, যে কখন আপনি একটা মানে পেশেন্টের যে মানে বিলিরুবিন আসলে এটাকে আপনি প্যাথোলজিক্যাল বলবেন। তো প্রথমত দেখেন জন্ডিস আমি আগেই বলেছি যদি ফার্স্ট ডেতে অ্যাপিয়ার করে অথবা উইদিন 24 আওয়ার্স এর মধ্যে ডেভেলপ করে তাহলে ডেফিনেটলি ইট ইজ প্যাথোলজিক্যাল জন্ডিস। বিলিরুবিন লেভেল ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ মোর দেন 5 মিলিগ্রাম পার ডিএল পার ডে অর মোর দেন 0.2 মিলিগ্রাম পার ডিএল পার আওয়ার, এটা আপনারা মনে রাখবেন ভালো মতো। এরপরে কনজুগেটেড বিলিরুবিন যদি আপনার মোর দেন 2 মিলিগ্রাম পার ডে হয় আর ক্লিনিক্যাল জন্ডিস পারসিস্টিং
এটা জানতে হবে যে কোনো একটা ক্লিনিক্যাল জন্ডিস যদি মোর দেন ওয়ান টার্ম বেবির ক্ষেত্রে যদি কোনো জন্ডিস 1 সপ্তাহের বেশি অথবা প্রিটার্মের ক্ষেত্রে যদি কোনো জন্ডিস 2 সপ্তাহের বেশি থাকে তাহলে এটা কিন্তু প্যাথোলজিক্যাল, ইটস নট নর্মাল। ঠিক আছে, এখান থেকে আপনার ক্লু দিয়ে কিন্তু একটা এসপি চলে আসতে পারে। এরপরে দেখেন যদি জন্ডিসে আপনার ফটোথেরাপি লাগে, তার মানে বুঝতে হবে যে ফটোথেরাপি সবসময় প্যাথোলজিক্যাল। মানে যদি কোনো বাচ্চাকে দেখেন ফটোথেরাপি দিয়ে রাখছে, তার মানে ডেফিনেটলি ওই বাচ্চার জন্ডিসটা কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিস, নট ফিজিওলজিক্যাল। ওকে, তাহলে দিস ইজ দ্য পয়েন্ট অফ প্যাথোলজিক্যাল জন্ডিস। তাহলে আপনি কি পড়লেন? ফিজিওলজিক্যাল জন্ডিস কখন বলবেন? যদি জন্ডিস সেকেন্ড ডে অর থার্ড ডেতে অ্যাপিয়ার করে। জন্ডিস যদি ফার্স্ট ডেতে অ্যাপিয়ার করে তাহলে ডেফিনেটলি দ্যাট ইজ প্যাথোলজিক্যাল জন্ডিস। আর যদি প্যাথোলজিক্যাল জন্ডিসের কজগুলো আমরা দেখলাম, তার মধ্যে ব্রেস্ট মিল্ক জন্ডিসটা কি বললাম, ব্রেস্ট ফিডিং জন্ডিসটা কি আমি বললাম। এরপরে দেখেন যে এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট, এই যে পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে এই পারসিস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ এগুলো আপনাকে জানতে হবে। আর যদি আপনি দেখেন কোনো বাচ্চাকে ফটোথেরাপি দিয়ে রাখছে, তাহলে ডেফিনেটলি দ্যাট জন্ডিস ইজ প্যাথোলজিক্যাল, নট ফিজিওলজিক্যাল। ওকে, এরপরে দেখেন হাইপার বিলিরুবিনিমিয়া অফ নিউবর্ন। কখন আপনি একটা পেশেন্টকে বা বাচ্চাকে বলবেন যে বাচ্চাটার হাইপার বিলিরুবিনিমিয়া হয়েছে? এই যে ভেরি ইম্পর্টেন্টলি আরবিটারি কাট অফ পয়েন্ট হচ্ছে 12 মিলিগ্রাম পার ডিএল। 12 মিলিগ্রাম পার ডিএল এর বেশি যদি হয় তাহলে আমি বলবো হাইপার বিলিরুবিনিমিয়া। এখন এটা কিন্তু কনজুগেটেড হতে পারে, আবার নর্মালও হতে আনকনজুগেটেড হতে পারে। একটু আগে বলেছিলাম না, কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া হতে পারে। কিন্তু কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া যদি আপনার হয়, তাহলে আপনার মাথায় রাখতে হবে যে এইটা কখনো নর্মাল হবে না, এটা অলওয়েজ প্যাথোলজিক্যাল। আনকনজুগেটেড কিন্তু এতক্ষণ ধরে আপনি কিন্তু যা যা পড়ে আসছি, ওই যে কজগুলা, যে এক্সেসিভ লাইসিস অফ আরবিসি, তারপরে হচ্ছে যে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, তারপর ব্রেস্ট মিল্ক জন্ডিস, ব্রেস্ট ফিডিং জন্ডিস, হ্যাঁ যা যা পড়ে আসলেন সবই কিন্তু আপনার, বা ওই যে ইনক্রিজ ইন্টারহেপাটিক সার্কুলেশন, এই সবই কিন্তু আপনার আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়ার কজ। ঠিক আছে, যেটা আপনি এগুলো কিন্তু আপনি পড়েই আসছেন একটু আগে, কিন্তু আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়ার কজ। একটু আগে বললাম না, কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়ার কজ আমরা একটু পরে পড়বো। এই কজগুলো আপনাকে মাস্ট মনে রাখতে হবে, কারণ এটাই আপনার হচ্ছে গিয়া জানতে হবে যে নিউনেটাল হেপাটাইটিসে হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশনে হতে পারে, টর্চ ইনফেকশনে হতে পারে, তারপরে দেখেন ট্রায়োজোমিতে হতে পারে, গ্যালাক্টোজেমিয়া, তারপর কিছু ড্রাগ যেমন অ্যান্টি কনভালসেন্ট, যেমন আপনাকে একটা অ্যান্টি কনভালসেন্টের নাম দিয়ে দিতে পারে, হ্যাঁ যেমন ম্যাগনেসিয়াম সালফেট, এগুলোতে হতে পারে। বিলিয়ারি অ্যাট্রেসিয়া, এগুলোতে আমাদের কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া হতে পারে। আচ্ছা, এখন আসেন আমরা ল্যাব যে টেস্ট করব সেটা আমরা কোন টেস্টটা করব? শান্ত দেখেন, ডিরেক্ট কুম টেস্ট আছে, হ্যাঁ ডিরেক্ট কুম টেস্ট করব। তারপর আমরা কিন্তু আয়রনের ক্ষেত্রে, অ্যানিমিয়ার ক্ষেত্রে কিন্তু ইনডিরেক্ট কুম টেস্টটা করি। তাহলে আমরা এইখানে আমার বিলিরুবিনের ক্ষেত্রে আমরা কি করতেছি? ডিরেক্ট কুম টেস্ট। তো আমার সবার আগে বাচ্চার বিলিরুবিন প্রোফাইল করতে হবে। যেমন বিলিরুবিন প্রোফাইল বলতে বোঝাচ্ছি কনজুগেটেড, আনকনজুগেটেড আর টোটাল, এটা সাথে আমার ব্লাড গ্রুপটা দেখে নিতে হবে, এগুলো হচ্ছে মাস্ট। তারপরে আমি ওই হিমোলাইটিক অ্যানিমিয়া, সেপসিস এগুলো আলাদা করব, কিন্তু আমার সবার আগে দেখতে হবে যে বাচ্চার মানে মানে ওর ব্লাড গ্রুপ কি। কেন ব্লাড গ্রুপ দেখবো? কারণ এটা আবার এবিও না RH হিমোলাইসিস হচ্ছে সেটা তো জানতে হবে, তাই না? তারপরে আমরা হচ্ছে ডিরেক্ট কুম টেস্ট করব, করে আমরা দেখব, তারপর বিলিরুবিন প্রোফাইলটা দেখব, এরপর এগুলা সব করব। এখন আপনাকে জানতে হবে যে কমপ্লিকেশনটা, আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়ার ভেরি ইম্পর্টেন্ট ফ্যাটাল কমপ্লিকেশন হচ্ছে কার্নিকটেরাস। আপনাকে জানতে হবে যে কখনো কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়াতে কার্নিকটেরাস হবে না, কখনো কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া ফিজিওলজিক্যাল জন্ডিস হবে না। তার মানে বুঝতে হবে যে conjugated hyperbilirubinemia is always pathological and it never causes carnicterus. কে carnicterus করে? Unconjugated bilirubin। কেন? ও ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, ও ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে চলে যাবে এবং carnicterus করবে। Carnicterus is the important complication which is more often fatal if not promptly detected and adequately treated। খুবই একটা মানে ফ্যাটাল কন্ডিশন, এবং কার্নিকটেরাস হচ্ছে একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই ইয়েলো স্টেনিং অফ ব্লেড। আমরা সবাই জানি এবং আমরা এটা জেনে রাখবো যে কোথায় কোথায় কার্নিকটেরাস হতে পারে, যেমন বেজাল গ্যাংলিয়া, ক্রেনিয়াল নার্ভ নিউক্লি, হিপ্পোক্যাম্পাস, ব্রেনস্টেম নিউক্লি অ্যান্ড অ্যান্টেরো হর্ন। এই অ্যান্টেরো জায়গায় পোস্টেরিয়র দিয়ে দিতে পারে। স্পাইনাল কর্ড ইজ মোস্ট কমনলি এফেক্টেড। এবং এক্ষেত্রে কি হয় দেখেন, বিলিরুবিন ব্রেনে এন্টার করে ফ্রি ফর্মে, এবং রিস্ক থাকে হচ্ছে এনকেফালোপ্যাথি ইজ আনলাইকলি। এই যে কি বলে এটাকে, যে এই টোটাল বিলিরুবিন যদি লেস দেন 20 হয় তাহলে হচ্ছে যে আমার অতটা রিস্ক থাকবে না। কিন্তু আপনাকে জানতে হবে যে
এক্সেস রাইজ অফ কনজুগেটেড বিলিরুবিন কিন্তু কার্নিকটারাস করতে পারে না। বারবার বলছি কার্নিকটারাস হবে কি আনকনজুগেটেড দিয়ে। ইট ইজ ক্লিনিক্যালি জানেন যে ল্যাথার্জিক, হাইপোটোনিক বেবি, এবং আলটিমেটলি এরা কিন্তু ফেটটা কি হাইপারপাইরেশিয়া, কনভালশন হয়, এই বাচ্চাগুলা কিন্তু বাঁচে না। কার্নিকটারাস খুবই ফ্যাটাল কন্ডিশনে, খুবই খারাপ। এই হচ্ছে আপনার কার্নিকটারাস গেল। এখন আসেন এক্সচেঞ্জ ট্রান্সফিউশন কখন করব, এটা আপনারা একটু দেখে রাখলেও চলবে, না দেখলেও চলবে। শোনেন, প্যাথোলজিক্যাল জন্ডিস আমরা সাধারণত ফটোথেরাপি দিই। ফটোথেরাপি যদি আমার ফেল করে তাহলে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দিই। এটা আবার নিওনেটোলজিস্টদের আলাদা আলাদা ভাগ আছে, এটা আমাদের এতটা দরকার নাই যে আমরা কখন একটা বাচ্চাকে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দিব। আমরা জাস্ট জেনে রাখবো যে যদি ফটোথেরাপি ফেইল্ড হয় তাহলে আমরা সাধারণত এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দিয়ে থাকি। আচ্ছা, এরপরে আমরা পড়বো পলিহাইড্রোমনিউস আর অ্যামনিওটিক ফ্লুইড ডিসঅর্ডার যেটা, আর প্লাসেন্টা। এটাই আমাদের লাস্ট টপিক। তো আমাদের যেটা জানতে হবে কখন আমরা পলিহাইড্রোমনিউস বলবো আর কখন আমরা অলিগোহাইড্রোমনিউস বলবো। নর্মালি টার্ম প্রেগনেন্সি অথবা টার্মে আমাদের কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউমটা কত থাকে? আমাদের অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউমটা থাকে সাধারণত আপনার 600 অর এ থেকে 800 এর মতো, নিয়ার অ্যাবাউট 1 লিটার বা 1000 ml। তো সাধারণত এতই আমার থাকে হচ্ছে নর্মালি। কিন্তু যদি আমার 2000 ml এর উপরে যায় তাহলে আমি বলবো পলিহাইড্রোমনিউস, যদি 200 ml এর নিচে যায় তাহলে আমি বলবো অলিগোহাইড্রোমনিউস। ক্লিয়ার? তাহলে আমার জানতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে এক্সি সাধারণত এএফআই দিয়ে আমরা ক্লিনিক্যালি ইভালুয়েট করি, সো আমার এএফআইটা ইজ ইম্পর্টেন্ট। দেখেন যদি আপনার 24 সেন্টিমিটারের বেশি হয়, এএফআই মানে কি, আমরা হচ্ছে পুরো অ্যাবডোমেনটাকে 4টা পকেটে ভাগ করি আলট্রাসোনোগ্রাফিক্যালি, প্রত্যেক পকেটের যে ভার্টিক্যাল যে মানে পয়েন্টটা সেটাকে সেন্টিমিটারে প্রকাশ করি, সেটাকে আমরা ক্যালকুলেট করি, যেটা আসে সেটা হচ্ছে এএফআই, অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স। দেখা যাচ্ছে যে যদি অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স আপনার 24 সেন্টিমিটার অথবা তার বেশি আমরা পাই বা পেয়ে থাকি তাহলে আমরা এটাকে বলি সাধারণত পলিহাইড্রোমনিউস। হ্যাঁ, আর ডিপ ভার্টিক্যাল পকেট যদি আপনার মোর দেন 8 হয়। আর অলিগো কাকে বলবো? আমরা একসাথে পড়বো এই দুইটা, কারণ আমাদের কম্পেয়ার করে পড়তে হবে। অলিগো আমরা কখন বলবো? দেখেন এই যে অলিগো আমরা বলবো কখন, যদি আমার এই যে লেস দেন 200 ml এর টার্ম আর এফআই লেস দেন 5 হয়। 5-এর নিচে গেলে আমরা বলবো অলিগোহাইড্রোমনিউস, 2-এর নিচে গেলে বলবো সিভিয়ার অলিগোহাইড্রোমনিউস, যেটা আপনাদের এখন লাগবে না। জাস্ট আমরা 5-এর নিচে গেলে বলবো অলিগোহাইড্রোমনিউস, আর 24-এর উপরে গেলে আমরা বলবো পলিহাইড্রোমনিউস, সেটা আমরা জানলেই হবে। এখন আসেন কখন হয়। আমি কিন্তু প্রথমে আপনাদের জিডিএম পড়িয়েছি, জিডিএম বলার সময় কিন্তু বললাম যে আমাদের অবশ্যই জিডিএম এর সাথে আমার পলিহাইড্রোমনিউসের একটা কানেকশন আছে। এবং দেখেন পলিহাইড্রোমনিউসে কেন হয় জিডিএম এর পেশেন্টদের, কারণ ওই যে বেবির পলিউরিয়ার কারণে হয়। এখন দেখেন ফিটাল অ্যানোমালিতে কিন্তু আপনার অবশ্যই পলিহাইড্রোমনিউস হতে পারে, তবে এটা আপনার জানতে হবে মায়ের কিডনি ফেলার থাকলে কি হবে আর বেবির কিডনি ফেলার থাকলে কি হবে। দেখেন বেবির যদি কিডনিতে প্রবলেম থাকে বা রেনাল অ্যাজেনেসিস থাকে তাহলে বাচ্চা কিন্তু মিকচুরেট করতে পারবে না। মোট কথা, বেবি যদি আপনার মিকচুরেট করতে না পারে, আমরা জানি যে বাচ্চা ইউরিনেট করে এবং সেটাই অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম বাড়ায় দেয়, তাই না? তো বাচ্চা যদি ইউরিনেট করতে না পারে, বাচ্চার যদি মিকচুরেশনের প্রবলেম লাইক কিডনিতে কোনো প্রবলেম থাকে, রেনাল অ্যাজেনেসিস থাকে, তাহলে কিন্তু আপনার অ্যামনিওটিক ফ্লুইড কমে যাবে। তাহলে কি হবে? অলিগোহাইড্রোমনিউস হবে। এই দিকে আসেন, এখন যদি মায়ের কোনো কিডনি প্রবলেম থাকে, মার অ্যানুরিয়া হবে, তো মা বডি থেকে ফ্লুইড কিন্তু বেরোতে পারতেছে না, মার বডিতে ফ্লুইড থেকে যাচ্ছে, ফ্লুইড রিটেনশন হচ্ছে। তাহলে এই ফ্লুইডগুলো কোথায় যাবে? অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমে কন্ট্রিবিউট করবে, তাহলে সেখানে কি হবে? পলিহাইড্রোমনিউস হবে। তাহলে বোঝা গেল, যদি মায়ের কিডনি ফেলার থাকে তাহলে পলিহাইড্রোমনিউস হবে, যদি বেবির কিডনি ফেলার থাকে তাহলে অলিগোহাইড্রোমনিউস হবে। দুইটা মেকানিজম আপনাকে কিন্তু বলে দিলাম আমি। তাহলে ফিটাল অ্যানোমালির ক্ষেত্রে কিন্তু আপনার এরকম একটা প্রশ্ন আসছে যে আপনার বাচ্চার এরকম রেনাল অ্যাজেনেসিস বা রেনাল প্রবলেম আছে, তাহলে এটা কি হতে পারে, এটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। দেখেন, the causes of excessive protection of liquor amni may be due to transudation from the exposed meningitis, absent fetal, এই যে কেন এগুলো হচ্ছে কজ অফ হচ্ছে পলিহাইড্রোমনিউস ইন কনজেনিটাল অ্যাবনর্মাল বেবিস। প্লাসেন্টা, এটা মনে রাখবেন, কোরিও অ্যানজিওমা অফ প্লাসেন্টাতে কিন্তু আপনার পলিহাইড্রোমনিউস হতে পারে। আর মাল্টিপল প্রেগনেন্সি তো হবেই। এখন মায়ের এই যে একটু আগে বললাম জিডিএম এ, দেখেন মায়ের জিডিএম কিন্তু মোর কমন ইন হাইড্রোমনিউস, খুব কমন। হ্যাঁ, আর হচ্ছে ইডিওপ্যাথি কারণেও হতে পারে। এই যে রেনাল কার্ডিয়াক ডিজিজ, মায়ের কিন্তু রেনাল অথবা কার্ডিয়াক ডিজিজ হলে অবশ্যই পলিহাইড্রোমনিউস হবে। কেন? ওই যে মা যে ইউরিনেট করতে পারবে না, তার অনেক বেশি ফ্লুইড রিটেনশন হবে এবং যার কারণে পলিহাইড্রোমনিউস হবে।
এরপরে দেখেন অলিগো, একটু আগেই বললাম A5 লেস দেন 5 যদি হয় এবং যদি আপনি দেখেন যে লেস দেন 200 ml এর টার্মে থাকে তাহলে অলিগো বলবেন। অলিগোর ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাচ্চার যদি রেনাল অ্যাজেনেসিস থাকে তাহলে কিন্তু আমার দেখেন এই 2 নম্বরে আছে রেনাল অ্যাজেনেসিস, তাহলে কিন্তু বা অবস্ট্রাকটেড ইউরোপ্যাথি বাচ্চার যদি কিডনিতে প্রবলেম থাকে তাহলে হচ্ছে অলিগো হবে। আবার মায়ের যদি ইউটেরার প্লাসেন্টা ইনসাফিসিয়েন্ট যেমন এক্লাম্পসিয়া থাকে বা হাইপারটেনসিভ ডিসঅর্ডার থাকে তাহলে অলিগোহাইড্রোমিয়াস হয়, সেসব মাদের পানি কম থাকে। ঠিক আছে, এ হলো আমার অলিগো আর পলি। আপনাকে যদি ডায়াগনস্টিক দিয়ে বলে দেই বা এসবিএ তে এরকম করে আসে যে A5 এত A5 এত, তাহলে কিন্তু আপনারা ইনশাল্লাহ আনসার করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আমার লাস্ট টপিক আজকে, যে অ্যাবনর্মালিটি অফ প্লাসেন্টা এন্ড কর্ড। আসলে এখান থেকে কি ইম্পর্টেন্ট, এখান থেকে ইম্পর্টেন্ট যে আপনাদের বুঝতে হবে যে কোনটা প্লাসেন্টাল অ্যাবনর্মালিটি কোনটা কর্ড অ্যাবনর্মালিটি। হয় কি যে নামগুলো এতটাই কনফিউজ থাকে যে দেখা যায় আপনাদের মধ্যে প্রবলেম হয়ে যায়। দেখেন আমাদের প্লাসেন্টা সাকসেন্চুরিয়াটা, মজার কথা হচ্ছে সেদিন আমি একটা প্লাসেন্টা সাকসেন্চুরিয়াটা দেখেছি ভিডি করার সময়, যে একটা চলে আসে প্লাসেন্টা সুন্দর মতো আরেকটা লোভ ছিল ভিতরে আটকানো। তো আপনি যখন দেখবেন যে একটা লোভ, আমাদের ছবিটা দেখাই, একটু সুন্দর একটা ছবি আছে, এই যে একটা এক্সট্রা লোভ দেখা যাচ্ছে, যে একটা সুন্দর মতো আরেকটা এক্সট্রা লোভ যেটা কিনা ব্লাড সাপ্লাই এই লোভ থেকেই পাচ্ছে, এটাকে আমরা বলতেছি প্লাসেন্টাল সাকসেন্চুরিয়াটা। তো প্লাসেন্টাল সাকসেন্চুরিয়াটা মিন্স এক্সট্রা লোভ। ঠিক আছে, এই যে প্লাসেন্টাল সাকসেন্চুরিয়াটা হচ্ছে তো আপনার ওয়ান অর মোর স্মল লোব অফ প্লাসেন্টা সাইজ অফ কোটিলিটন মে বি প্লেসড অ্যাট ভেরিং ডিস্টেন্স ফ্রম দ্য মেইন প্লাসেন্টাল মার্জিন। আমি জানি আপনারা প্লাসেন্টারি পড়েছেন, যেই পড়ায় আপনাদেরকে আপনারা সবাই মোটামুটি প্লাসেন্টার সম্পর্কে একটা সুন্দর আইডিয়া আছে যে প্লাসেন্টার স্ট্রাকচারটা কেমন। Accessory lobe is developed from the activated villi on the chorionic labi. In case absence of communicating blood vessel, it is called placenta spuria. যদি আপনার হচ্ছে ভেসেল বা ব্লাড ভেসেলটা না থাকে, শান্ত আপনি দেখলেন যে লোবে কিন্তু একটা লোব থেকে আরেকটা লোবে কিন্তু ব্লাড সাপ্লাই দিচ্ছে, তো যদি এটা না থাকতো তাহলে এটাকে বলতেন স্পুরিয়া। কেমন? তো দ্য ইনসিডেন্স অফ প্লাসেন্টা সাকসেন্চুরিটি ইজ অ্যাবাউট 3%। আচ্ছা, এখন হচ্ছে ডায়াগনোসিস ইজ মেড ফলোইং ইন্সপেকশন অফ প্লাসেন্টা। আমরা সাধারণত দেখতে পারি যে একটা মিসিং লোব থাকতে পারে সেভাবে। এখন এটার কি সিগনিফিকেন্স, অবশ্যই যেটা হয় যে সাকসেন্চুরিয়াটাতে পিপিএইচ হতে পারে, কারণ একটা এক্সট্রা লোব যদি উপরে মরবিডলি অ্যাডহারেন্ট হয়ে থাকে তাহলে অনেক সময় ওটা বের করা যায় না, এবং যার কারণে ইউটেরাসটা সাবইনভলিউশন হয়, ইউটেরাসের সেপসিস হতে পারে। এরপরে আরেকটা যেটা টাইপ আছে, তো বললাম সাকসেন্চুরিয়াটা, এটা হচ্ছে এক্সকোরিয়ালিসকে আমরা দুভাগে ভাগ করেছি, সেটা সার্কামভ্যালেট প্লাসেন্টা আর হচ্ছে প্লাসেন্টা মার্জিনেটা। সার্কামভ্যালেট প্লাসেন্টাটা দেখেন, এটাকে বলছি আমরা সার্কামভ্যালেট প্লাসেন্টা। এটাকে বলে পিরিচের মতো, পিরিচে যেমন মাছ অনেক বড়, পিরিচে যেমন মাঝখানে ডিপ্রেশন থাকে, ডিপ্রেশনের মধ্যে কাপটা আমরা রাখি, ঠিক প্লাসেন্টাটা সেরকম, যে এত বড় একটা আপনার হচ্ছে যে প্লাসেন্টার কোরিয়ন, বাট ওই সরি এত বড় আমার হচ্ছে ডেসিডুয়া, বাট হচ্ছে আমার মাঝখানে কোরিয়নটা লাগানো থাকে ছোট্ট এরকম করে, এত বড় প্লাসেন্টা বাট মাঝখানে আপনার কোরিয়নটা ছোট, মানে যেটা আমরা বলি যে ফিটাল যে প্লেটটা, সো এত বড় বেসাল প্লেস থাকলেও কোরিয়নিকটা খুব ছোট্ট, এটাকে আমরা বলতেছি সার্কামভ্যালেট প্লাসেন্টা। দেখেন তাহলে এক্সকোরিয়ালিস দুই ধরনের, সার্কামভ্যালেট প্লাসেন্টা, প্লাসেন্টা মার্জিনেটা। মার্জিনেটা হচ্ছে মার্জিনটা অনেক সময় ফাইব্রোস্ট হয়ে থাকে, এটাকে বলে প্লাসেন্টা মার্জিনেটা। তো এই যে সার্কামভ্যালেট প্লাসেন্টা, প্লাসেন্টা মার্জিনেটা, এই দুইটাই কিন্তু এক্সকোরিয়ালিসের মধ্যে। তার মানে আপনাদের কিন্তু এই টার্মিনোলজি গুলোই পেঁচায় যে কোনগুলো অ্যাবনর্মালিটি অফ হচ্ছে অ্যামনিওটিক ক্লড, কোনগুলো আপনার হচ্ছে প্লাসেন্টাল অ্যাবনর্মালিটি। সো দুই ধরনের আছে, একটা হচ্ছে সার্কামভ্যালেট প্লাসেন্টা আর একটা হচ্ছে আপনার প্লাসেন্টা মেমব্রেনাসি। সো দেখেন যে আমার যেটা হতে পারে এই যে মানে প্লাসেন্টা মার্জিনেটা ডেভেলপমেন্ট হচ্ছে এই ধরনের ডিউ টু স্মলার কোরিয়নিক প্লেট থাকে বেসাল প্লেটের থেকে। তো একটু আগে যেটা বললাম যে বেসাল প্লেটটা এত বড় কিন্তু কোরিয়নিক প্লেটটা ছোট, ঠিক যেমন এত বড় একটা পিরিচ কিন্তু মাঝখানে ডিপ্রেশন হয়ে থাকে, ঠিক অতটুকু থাকে হচ্ছে, মনে করেন পিরিচটা হচ্ছে আমার বেসাল প্লেট আর ডিপ্রেশনটা ওটা কোরিয়নিক প্লেট, এটাই হচ্ছে আমার সার্কামভ্যালেট প্লাসেন্টা। আর কোরিয়নিক প্লেট ডাজন্ট এক্সটেন্ড টু দ্য প্লাসেন্টাল মার্জিন, মার্জিন পর্যন্ত যাচ্ছে না। দেখেন এই দেখেন এই যে কোরিয়নিক প্লেট হচ্ছে এতটুকু, আর এই যে পুরাটা হচ্ছে আমার বেসাল প্লেট, তো এটা কিন্তু মার্জিন পর্যন্ত এই পর্যন্ত আসতেছে না, সাধারণত আসার কথা কতটুকু, এতটুকু, কিন্তু ও এতটুকু না এসে ভেতরে ঢুকে গেছে, এটাকেই বলে সার্কামভ্যালেট প্লাসেন্টা। ঠিক আছে, এরপরে দেখেন এটা এখানে তো মরফোলজি বলছে যে ফিটাল সারফেস থাকে, সেন্ট্রাল পোর্শন থাকে, রিং ইজ কম্পোজড অফ ডাবল ফোল্ড অফ অ্যামনিয়ন এন্ড কোরিয়ন ডিজেনারেটিভ রেসিডুয়া, পেরিফেরাল জোন আউটসাইড দ্য রিং ইজ থিকার, এটা তো বোঝাই যাচ্ছে। আর ব্লাস্টা মার্জিনেটা যেটা একটা ফাইব্রাস রিং থাকে আপনার মার্জিনে।
এরপরে দেখেন প্লাসেন্টা মেমব্রেনেসি। প্লাসেন্টা মেমব্রেনেসি মানে হচ্ছে আনডুয়ালি বড় একটা প্লাসেন্টা, মানে যে প্লাসেন্টা হচ্ছে অনেক বড় এবং পাতলা, এই প্লাসেন্টাতে কি হয় জানেন, রিটেন হওয়ার বেশি চান্স থাকে। রিটেন প্লাসেন্টা গুলার আপনার হচ্ছে যে এই আনডুয়ালি লং হওয়ার একটা চান্স থাকে। তো এইটাকে আমরা বলবো প্লাসেন্টা মেমব্রেনেসি। তাহলে এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে প্লাসেন্টাল অ্যাবনরমালিটি। আরেকবার রিপিট করি। প্রথমে বললাম সাকসেন্চুরিয়াটা। সাকসেন্চুরিয়াটার মানে এক্সট্রা লোব। এটার মধ্যে যে লোবটা এক্সট্রা থাকে সেটা হচ্ছে প্রিভিয়াস লোব থেকেই ব্লাড সাপ্লাই যায়। এখন যদি ওই এক্সট্রা লোবে যদি প্রিভিয়াস লোব থেকে ব্লাড সাপ্লাই না যায় সেটাকে আমরা বলবো প্লাসেন্টা স্পুরিয়া। গেল সাকসেন্চুরিয়াটা। 2 নম্বরে ছিল প্লাসেন্টা এক্সকোরিয়ালিস, যেটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে প্লাসেন্টা আপনার সার্কামভ্যালেট প্লাসেন্টা আর প্লাসেন্টা মার্জিনাটা, দুইটা। সার্কামভ্যালেট প্লাসেন্টাটা কি, যে বেজাল পেটের থেকে কোরিওনিক প্লেটটা ছোট থাকবে এবং ঢুকানো থাকবে, এটাকে আমরা বলছি প্লাসেন্টা প্লাসেন্টা সার্কামভ্যালেট প্লাসেন্টা। এরপরে যেটা বললাম সার্কামভ্যালেট প্লাসেন্টার পরে যেটা আপনাকে বললাম সেটা হচ্ছে প্লাসেন্টা মার্জিনেটা সেটা। এরপরে যেটা আপনাকে বলতেছি যে প্লাসেন্টা মেমব্রেনেসি, এই চারটা হচ্ছে আপনার যেটা কিনা এক্সকোরিয়ালিসের মধ্যে পড়ছে, সার্কামভ্যালেট প্লাসেন্টা আর প্লাসেন্টা মার্জিনেটা। এই মানে টোটাল এই তিনটা সাব ভ্যারাইটি হচ্ছে আমার প্লাসেন্টাল অ্যাবনরমালিটি। এরপরে আসতেছে আমার কর্ড অ্যাবনরমালিটি। এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যাটেলডোর প্লাসেন্টা আর একটা হচ্ছে আমার, দেখেন ব্যাটেলডোর প্লাসেন্টার ছবিটা একটু দেখেন। এই যে এটাকে আমরা বলবো হচ্ছে ব্যাটেলডোর প্লাসেন্টা, যখন আপনার কর্ডটা একদম প্লাসেন্টার মার্জিনের দিকে শেষের দিকে জোড়া লাগানো থাকবে সেটাকে আমরা বলবো ব্যাটেলডোর প্লাসেন্টা। আর ভিলামেন্টাস প্লাসেন্টা মানে কর্ডটা আপনার প্লাসেন্টার সাথে না লেগে ও কোরিওনিক মেমব্রেনের সাথে যদি লেগে থাকে তাহলে আপনি এটাকে বলবেন ভিলামেন্টাস প্লাসেন্টা। দেখেন, the cord is attached to the margin of placenta. If associated with lobe implantation of the placenta, there is a chance of cord compression আর ফিটাল অ্যানক্সিয়া হতে পারে ব্যাটেলডোরে। আর ভিলামেন্টাসটা বলছে যে মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে, প্লাসেন্টার সাথে না থাকে, মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে। দেখেন এখানে কি বলছে যে branching vessel traverse between the membranes for varying distance before they reach and supply the placenta. If the leash of blood vessel happens to traverse through the membrane overlying the internal os in front of the presenting part, এটাকে আমরা বলি ভাসা প্রিভিয়া। তো রাপচার হলে হচ্ছে সমস্যা হতে পারে, কারণ এটা হচ্ছে আপনার মেমব্রেনের সাথে জোড়া লাগানো থাকে। তো আমরা কিন্তু এটা হচ্ছে ডেলিভারি করব এবং এটা হচ্ছে আমার কজ, এবং বাচ্চা যদি মারা যায় তাহলে ভ্যাজিনাল ডেলিভারি হয়। তাহলে এটা গেল আপনার ব্যাটেলডোর, যেটা কিনা আমার কর্ড অ্যাবনরমালিটি, কর্ড প্লাসেন্টাল মার্জিনে লেগে থাকবে, আর এখানে হচ্ছে কর্ড প্লাসেন্টার সাথে না মেমব্রেনের সাথে লেগে থাকবে, এটা ভিলামেন্টাস। এই দুইটা কর্ড অ্যাবনরমালিটি। এটা সার্কামভ্যালেট প্লাসেন্টা, যেটাতে আপনার বেজাল প্লেটের থেকে কোরিওনিক প্লেট ছোট হবে, আর এটা হচ্ছে সাকসেন্চুরিয়াটা, যেটাতে একটা এক্সট্রা লোব থাকবে। এই হচ্ছে আপনার টোটাল গেল অ্যাবনরমালিটি। এখন আসেন কর্ডে, কিন্তু লং কর্ড আর হচ্ছে যে ট্রু কর্ড, এখান থেকে প্রশ্ন আসছে আপনার শর্ট কর্ড ট্রু কর্ড কি। শর্ট কর্ড মে বি ট্রু, লেস দেন 20 সেন্টিমিটার অর 8 ইঞ্চি যদি হয়ে থাকে তাহলে এটাকে আপনি বলবেন ট্রু। আর কমনলি রিলেটিভ টু ডিউ টু এনলার্জমেন্ট অফ দ্য কর্ড অ্যারাউন্ড এনি ফিটাল পার্ট, আমরা বলি না কর্ড অ্যারাউন্ড দ্য নেক থাকে, ইন এক্সেপশনাল সার্কামস্টেন্সে cord may be absent ও থাকতে পারে। প্লাসেন্টা may be attached to the liver as an exophthalmos, লিভারের সাথে লেগে থাকতে পারে। সেপারেশন situated placenta favor male presentation fetal distress in liver। লং কর্ড হতে পারে, সেটা হচ্ছে কর্ড লং কর্ড হলে কি সমস্যা হবে, কর্ড প্যাঁচায় থাকবে, কর্ড এনট্যাঙ্গলমেন্ট হতে পারে, কর্ড প্রোলাপস হতে পারে। ট্রু নট হচ্ছে রেয়ার। তারপরে দেখেন সিঙ্গেল আম্বেলিকাল আর্টারি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন সিঙ্গেল আম্বেলিকাল আর্টারি কিন্তু কিসের সাথে রিলেটেড, ম্যালফরমেশন অফ ফিটাস, রিনাল অ্যান্ড জেনিটাল অ্যানোমালি, ট্রাইজোমা 18 এর সাথে কিন্তু সিঙ্গেল আম্বেলিকাল আর্টারি একটা রিলেশন আছে, ঠিক আছে। আর এখানে অ্যাবর্শন, ফিটাল অ্যানিউপ্লয়েডি, প্রিম্যাচুরিটি, আইওজিআর এগুলো হতে পারে। আচ্ছা, এই ছিল আমাদের আজকের টপিক। আজকের টপিকগুলো কিন্তু মোটামুটি সবই ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, এবং আমি আপনাদেরকে শুরুতেই বলে দিয়েছি যে ক্লাসটা আমি চেষ্টা করব একটু ছোট করে বা একটু কম্প্যাক্ট করে, একটু কথাটা যেন আমি একটু মানে আপনাদের জন্য যেন মনোটোনাস ক্লাসটা না হয় সেটা চেষ্টা করেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ যে এই সব টপিকগুলো থেকে আপনাদের যেগুলো লাগবে, যতটুকু লাগবে আমি চেষ্টা করছি ওটুকুই বলার। এখন আপনাদের আমি ফিজিওলজি নেই, ফিজিওলজি ক্লাসটা কিন্তু এত তাড়াতাড়ি বা ছোট করে নেওয়া পসিবল হয় না, কারণ ওখানে কিন্তু সবই ইম্পর্টেন্ট, ওভারঅল সবই ইম্পর্টেন্ট। সো আমার ফিজিওলজি ক্লাসে যেমন সব ইম্পর্টেন্ট, আজকের সব টপিকগুলো ক্লিনিক্যাল বাট ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করেছি আপনাকে ক্লিনিক্যাল জিনিস হাইলাইট করা, আপনাদের ক্লিনিক্যাল টপিকগুলো এভাবে পড়তে হবে। ক্লিনিক্যাল আপনাদের আই ডেভেলপ করার সাথে সাথে যে টপিকগুলো ক্লিনিক্যাল, সেগুলো হচ্ছে নাওয়াডেজ কি হচ্ছে বা
ওগুলো আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন, জিডিএম এর পেশেন্ট আপনি কিভাবে অ্যান্টিসিপেট করবেন, ইভালুয়েট করবেন, থাইরয়েডের পেশেন্টে কি দিবেন, ফার্স্ট সেমিস্টারে এই ধরনের প্রশ্ন আপনাদের বেশি আসে এসব টপিক থেকে, এসবিএ রিলেটেড। সো আপনাদের কিন্তু এই আজকের ক্লাসের টপিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই সব টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে একটা দুইটা করে, কিন্তু আপনাদের কিন্তু সুন্দর মতো ক্লিনিক্যালি পড়তে হবে, জিনিসগুলো মুখস্থ করার মতো না, বুঝে পড়তে হবে। তাই আপনাদের যেহেতু আমার ওয়ান ওয়ে ক্লাস, আমি যদি বুঝতে পারছি না, যদি আপনাদের কোনো প্রবলেম তাও হয়ে থাকে, অবশ্যই আমাকে নির্দ্বিধায় বলবেন, নক করবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার। তো এই আজকের জন্য আমি এখন বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, খুবই সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন ভালো করে পড়াশোনা করার, এবং আশা করি আপনাদের সাকসেস হবে এবং আমাদের সাথে আপনাদের দেখা হওয়ার সুযোগ হয়ে থাকবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।